থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো তো প্রথমে যেটা প্রথমে হচ্ছে যেটা হচ্ছে আমরা আমরা এটাই এটাই কভার করব, কভার করব, কিন্তু কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার কিন্তু সময় কিন্তু আপনার আপনার কোশ্চেনটা কোশ্চেনটা ইংলিশেই হবে। ইংলিশেই হবে। ওকে, ওকে। প্রথমে যেটা প্রথমে হচ্ছে যেটা কিছু হচ্ছে কিছু প্রস্তাবনা আছে, প্রস্তাবনা আছে, প্রস্তাবনা প্রস্তাবনা তেমন তেমন কিছু নেই। কিছু নেই। এখানে এখানে মূলত মূলত হচ্ছে হচ্ছে আপনার আপনার গুরুত্ব দেওয়া গুরুত্ব হচ্ছে দেওয়া হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে হচ্ছে আপনার যে আপনার যে এখন এখন এলডিসি এলডিসি কান্ট্রি থেকে কান্ট্রি হচ্ছে থেকে হচ্ছে আপগ্রেড আপগ্রেড করবে, করবে, সেটা নিয়ে সেটা কিছু নিয়ে কথা কিছু কথা বলছে যে বলছে যে আপনার আপনার দেখেন দেখেন এলডিসি এলডিসি কান্ট্রিতে কান্ট্রিতে যখন যখন আপগ্রেড করে আপগ্রেড একটা করে একটা ওয়ার্ল্ড 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 ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার কি আপনার দেখেন দেখেন তিনটা 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 ক্যাটাগরিতে ক্যাটাগরিতে হচ্ছে হচ্ছে আপনার আপনার ভাগ করে ভাগ নেয়, করে নেয়, তিনটা তিনটা ক্যাটাগরির উপর ক্যাটাগরির বেস উপর করে বেস করে আপনার আপনার হচ্ছে হচ্ছে আপনার আপনার এলডিসি কান্ট্রি এলডিসি থেকে কান্ট্রি থেকে আপনার আপনার ডেভেলপ ডেভেলপ কান্ট্রিতে কান্ট্রিতে আপগ্রেড করে। আপগ্রেড করে। সো তো দেখেন, দেখেন, যখন যখন আপনার আপনার এলডিসি এলডিসি কান্ট্রি থেকে কান্ট্রি থেকে লিস্ট লিস্ট ডেভেলপ কান্ট্রি ডেভেলপ থেকে কান্ট্রি থেকে আপনার আস্তে আপনার আস্তে 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 ডেভেলপ কান্ট্রি ডেভেলপ থেকে কান্ট্রি থেকে বাংলাদেশ বাংলাদেশ আপলিফট আপলিফট করবে, করবে, তখন যেটা তখন হচ্ছে যেটা কি হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ কিছু কিছু সুবিধা লুজ সুবিধা লুজ করবে। করবে। যেমন যেমন আপনার আপনার জিএসপি জিএসপি সুবিধা, আপনার সুবিধা, কি আপনার বলে, কি বলে, আপনার আপনার কোটার মুক্ত কোটার মুক্ত সুবিধা, সুবিধা, কোটা কোটা যেটা ছিল যেটা ছিল বাংলাদেশের, বাংলাদেশের, তারপরে আছে তারপরে আছে কিছু কিছু ইউএসএ ইউএসএ মার্কেটে যে মার্কেটে যে এন্ট্রি এন্ট্রি সুবিধা পেত, সুবিধা পেত, সেগুলো লুজ সেগুলো লুজ করবে। করবে। এবং এবং ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড বা ব্যাংক বা আইএমএফ আইএমএফ থেকে থেকে যখন আপনার যখন লোন আপনার লোন নিবে, নিবে, এখন হচ্ছে এখন কি হচ্ছে কি আপনার আপনার আগের আগের তুলনায় তুলনায় বেশি বেশি পরিমাণ কি পরিমাণ দিতে কি হবে, দিতে হবে, ইন্টারেস্ট ইন্টারেস্ট দিতে হবে। দিতে হবে। সো সো এই যে এই যে আপনার যে আপনার যে নতুন নতুন পরিবর্তনটা পরিবর্তনটা আসবে, আসবে, বাংলাদেশ বাংলাদেশ কিভাবে কিভাবে ফেস ফেস করবে, করবে, তারপর তারপর হচ্ছে হচ্ছে কিভাবে কিভাবে আপনার আপনার হচ্ছে হচ্ছে এক্সপোর্টটাকে এক্সপোর্টটাকে আরো আরো কিভাবে কিভাবে ইনক্রিজ করা ইনক্রিজ যায়, করা যায়, তার আরো তার কিছু আরো কিছু আপনার আপনার স্ট্র্যাটেজিস এবং স্ট্র্যাটেজিস এবং ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস নিয়ে স্ট্র্যাটেজিস নিয়ে এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিটাতে পলিসিটাতে কথা কথা বলছে। বলছে। এবং আরো এবং কিছু আরো কিছু হচ্ছে হচ্ছে যে যে বাংলাদেশে আরো বাংলাদেশে কিছু আরো যে কিছু যে টার্গেট আছে টার্গেট আছে 2031 2031 সালে সালে মধ্যমায়ের মধ্যমায়ের দেশে, দেশে, তারপর তারপর 2041 সালে 2041 সালে আপনার আর আপনার আর উন্নয়নশীল দেশে, উন্নয়নশীল দেশে, আপনার আপনার উন্নত উন্নত দেশে দেশে আপনার আপনার হায়ার মিডল হায়ার ইনকাম মিডল ইনকাম কান্ট্রিতে কান্ট্রির উপর ইনকামে ইনকামে আপগ্রেড আপগ্রেড করা, করা, সেগুলাতে সেগুলাতে কিভাবে কিভাবে বাংলাদেশ বাংলাদেশ ফেস ফেস করবে, করবে, এটা নিয়ে এটা নিয়ে মূলত মূলত আমাদের আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিতে কিছু পলিসিতে কিছু প্রিএমবেল কথা প্রিএমবেল কথা বলছে। বলছে। তারপরে তারপরে আরেকটা জিনিস আরেকটা ছিল, জিনিস ছিল, দেখেন দেখেন 2024 2024 থেকে থেকে 2000 2021 থেকে 2021 থেকে 2024 সালে 2024 যে সালে যে আমাদের আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিটা ছিল, পলিসিটা ছিল, সেখানে সেখানে বাংলাদেশের বাংলাদেশের রপ্তানির রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল লক্ষ্যমাত্রা হচ্ছে ছিল হচ্ছে 80 80 বিলিয়ন বিলিয়ন ডলার ডলার কিন্তু কিন্তু সেটা সেটা 2024 থেকে 2024 থেকে 27 27 আমাদের যে আমাদের যে এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিটা পলিসিটা ধার্য ধার্য করেছে করেছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, সেটাতে সেটাতে আপনার আপনার ইনকাম, ইনকাম, এক্সপোর্ট এক্সপোর্ট ইনকাম ইনকাম এখানে এখানে হচ্ছে হচ্ছে আপনার আপনার বাড়িয়ে বাড়িয়ে 110 110 মিলিয়ন মিলিয়ন ডলারের ডলারের পর্যন্ত পর্যন্ত যাতে আমরা যাতে আমরা করতে পারি, করতে পারি, এক্সপোর্ট ইনকাম এক্সপোর্ট থেকে ইনকাম থেকে আয় আয় করতে পারি। করতে পারি। জাস্ট এগুলো জাস্ট এগুলো এমনিতে এমনিতে বললাম, এগুলো বললাম, এগুলো তেমন তেমন কিছু না। কিছু না। তবে আমরা তবে আমরা সরাসরি চলে সরাসরি যাব। চলে যাব। এখন এখন দেখেন, দেখেন, এগুলো এগুলো আসলে আসলে তেমন ভাবে তেমন ভাবে আপনার আমরা আমরা যাচ্ছি না যাচ্ছি না এগুলাতে। এগুলাতে। আমরা আমরা সরাসরি সরাসরি আপনার আপনার এগুলাতে এগুলাতে জাস্ট জাস্ট কিছু কিছু হালকা হালকা কথাবার্তা কথাবার্তা বলছে, বলছে, যেমন যেমন কোভিড কোভিড 19 এবং 19 এবং রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ এক্সপোর্টটাকে এক্সপোর্টটাকে কিভাবে কিভাবে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করছে, করছে। জাস্ট এগুলো জাস্ট এগুলো কথাবার্তা বলছে, কথাবার্তা এগুলো বলছে, এগুলো আমরাতে আমরাতে কিছুই যাচ্ছি কিছুই না। যাচ্ছি না। আমরা আমরা সরাসরি সরাসরি চলে যাব চলে যাব হচ্ছে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার নাম্বার চ্যাপ্টার চ্যাপ্টার থেকে। থেকে। এটাতে এটাতে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার হচ্ছে আপনার আপনার শিরোনাম, শিরোনাম, প্রণয়নের প্রণয়নের ক্ষমতা, ক্ষমতা, লক্ষ্য, লক্ষ্য, উদ্দেশ্য এবং উদ্দেশ্য এবং বাস্তবায়ন বাস্তবায়ন কৌশল। কৌশল। ওকে, ওকে। সো তো দেখেন, দেখেন, এই যে এই যে আমাদের আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিটা, পলিসিটা, এটা কি এটা নামে কি নামে ডিফাইন হবে? ডিফাইন হবে? ডিফাইন হবে ডিফাইন হবে এক্সপোর্ট 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 পলিসি, পলিসি, এবং সেটা এবং হচ্ছে সেটা হচ্ছে 24 থেকে 24 থেকে 27 27 নামে। নামে। একদম একদম সহজ কথা সহজ এটা। কথা এটা। এবং এবং প্রণয়নের প্রণয়নের ক্ষমতাটা ক্ষমতাটা গভর্নমেন্ট গভর্নমেন্ট কোন কোন ক্ষমতা বলে ক্ষমতা বলে পেয়েছে? পেয়েছে? পেয়েছে পেয়েছে হচ্ছে হচ্ছে আমদানি ও আমদানি ও রপ্তানি রপ্তানি নিয়ন্ত্রণ আইন নিয়ন্ত্রণ আইন 1950-এর 1950 ধারার ধারার ক্ষমতা বলে ক্ষমতা বলে গভর্নমেন্ট কি গভর্নমেন্ট কি করতেছে, করতেছে? আপনার এই আপনার এই এক্সপোর্ট এক্সপোর্ট পলিসিটাকে পলিসিটাকে জারি জারি করছে। করছে। ঠিক আছে? ঠিক আছে? এবং এবং এর এর কিছু কিছু লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য আপনার কি আপনার করেছে, কি করেছে, ডিফাইন ডিফাইন করেছে করেছে বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট। গভর্নমেন্ট। সেটা সেটা হচ্ছে হচ্ছে স্বল্পোন্নত স্বল্পোন্নত দেশ হতে দেশ যে হতে যে উত্তরণ উত্তরণ করবে করবে এবং এবং পরবর্তীতে পরবর্তীতে চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জগুলো হবে। হবে। যেমন একটু যেমন আগে একটু আগে বললাম বললাম যে যে আপনার কি আপনার হবে, কি হবে? প্রথমে যে প্রথমে যে আপনার আপনার কোটা কোটার সুবিধা পেত সুবিধা পেত ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিয়নের মার্কেটে, মার্কেটে, ইউএস এর ইউএস এর মার্কেটে, মার্কেটে এই এই সুবিধাগুলো কিন্তু সুবিধাগুলো কিন্তু লুজ লুজ করবে। করবে। এবং এবং কি হবে, কি হবে, আমাদের যে আমাদের যে ফাইন্যান্সিংটা হবে, ফাইন্যান্সিংটা সেই হবে, সেই ফাইন্যান্সিং এর ফাইন্যান্সিং এর কস্ট কি কস্ট হবে, কি হবে? আমাদের কিন্তু আমাদের কিন্তু বেড়ে যাবে বেড়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক অথবা অথবা আইএমএফ আইএমএফ থেকে। থেকে।
তখন যেটা কি করতে হবে, আমাদের অন্যান্য যে কম্পিটিটর আছে যেমন ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এরা যেভাবে আপনার ইউরোপিয়ান মার্কেটে অথবা ইউএস এর মার্কেটে কম্পিটিশন করতেছে মার্কেটে ঢোকার জন্য, ঠিক সেইভাবে কি করতে হবে, আমাদের কম্পিটিশন করতে হবে। সো এই পরবর্তীতে পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের এক্সপোর্টটাকে ইনক্রিজ করব, বাণিজ্যটাকে বাড়াবো, এইটাকে বজায় রাখা এবং আরো বৃদ্ধি করা, এটা হবে আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে
যে 2031 সালের মধ্যে মিডল ইনকাম কান্ট্রি এবং 2041 সালের মধ্যে হায়ার মিডল ইনকাম কান্ট্রিতে আমরা যে আপগ্রেড করতে চাচ্ছি সেই আপগ্রেডটা লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমাদের যেটা কি হচ্ছে বাংলাদেশের লক্ষ্য থাকবে আমাদের যে এক্সপোর্ট আর্নিংটা আছে সেটাকে হায়ার করা বা বাড়ানো এবং সেই আর্নিংটা যাতে কি হয় আপনার সাস্টেইনেবল হয় ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, অর্থাৎ আমরা যাতে কি করি ইন্ডিয়া, চায়না অথবা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়ার সাথে কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে পারি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য আপনার আমাদের মেজর টার্গেট অফ দ্য এক্সপোর্ট পলিসি অর্ডারে। এবং তারপর দেখেন, জাস্ট খুব বেশি বলবো না, ছোট এই দুটা কিন্তু আপনার নতুন অ্যাড হয়েছে। এই দুটা আগে আপনার 21 থেকে 24 সেটাতে ছিল না। এবং আরেকটা যেটা হচ্ছে আমাদের যে ভ্যালু চেন, ওয়ার্ল্ড ভ্যালু চেনে, সেটা হচ্ছে আমাদের অবস্থানটা পোক্ত করা। এর জন্য আরো কিছু বলছে, যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে কি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আছে। যেমন আপনার সাপ্লাই চেন পড়েছি না আমরা, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ। সাপ্লাই চেন হচ্ছে বেসিক্যালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে কি আমরা যাতে কি করতে পারি বাংলাদেশে র ম্যাটেরিয়ালস এর যে যোগানটা চীন যেটা করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে আপনার সাপ্লাই দিচ্ছে এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজের র ম্যাটেরিয়ালস, সেই ফ্যাক্টরটা যাতে কি করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ম্যাটেরিয়ালস গুলো আমরা সাপ্লাই করতে পারি এবং এটা যাতে কি করতে পারি আরো ডেভেলপ করতে পারি। আমাদের এক্সপোর্ট পলিসি এটা ওয়ান অফ দ্য মেজর একটা অবজেক্টিভস। এবং এই ক্ষেত্রে কি করেছে দেখেন, আগে আছে আমাদের এখানে যেমন শি ট্রেড পলিসি, অর্থাৎ ওমেনদেরকে আরো এনগেজ করা, ওমেন যে এন্টারপ্রেনার তাদেরকে আরো ডেভেলপ করা ফাইন্যান্সিং দিয়ে বা ট্রেনিং দিয়ে, সেটা হচ্ছে আরেকটা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি আছে আমাদের এক্সপোর্ট পলিসিতে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা একটু মনে রাখেন যে এখানে দিয়েছে যে 24 থেকে 27 এই মেয়াদে যে রপ্তানি আয় কত ধার্য করেছে, $110 মিলিয়ন লক্ষ্যমাত্রা। এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনার আমাদের যেটা করা দরকার পজিটিভলি সেটা আমরা করব এক্সপোর্ট পলিসি অনুযায়ী। তারপর হচ্ছে বাকিগুলো যদি দেখেন, আপনার এখানে আইসিটি বা 4IR অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, আপনার এআই আসতেছে, এইসবের সাথে আমাদের কিভাবে হচ্ছে আমরা আপনার অ্যাডপ্ট করব সেই বিষয়গুলো কি করতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এখানে আর যাচ্ছি না, এখানে এতটুকুই আমরা যাব। তারপর এইসবে আমরা কিছুতে যাব না, কিন্তু আমরা সরাসরি কি করব, আচ্ছা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আপনি এতটুকুই আমরা কভার করব, আর কিছু না। আপনারা কি বুঝতে পেরেছেন? মানে সরি, সেকেন্ড চ্যাপ্টারে থেকে আমার এই জায়গায় যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে আমার এক্সপোর্ট পলিসিটা কি নামে আপনার নেমিং হবে এবং গভর্নমেন্ট কোন ক্ষমতা বলে এক্সপোর্ট পলিসিটা আপনার কি করেছে, ফর্মুলেট করেছে। এই জায়গায় অ্যানসারটা কি হবে? এক্সপোর্ট পলিসি 2024 থেকে 2027 এর নাম। হ্যাঁ, এবং কোন ক্ষমতা বলে গভর্নমেন্ট এটা আপনার ফর্মুলেট করেছে। না, আপনার দেখেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950-এর 1 ধারা ক্ষমতা বলে। ঠিক আছে, হ্যাঁ, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950 জি 3-এর ধারা বলে কি করতে পারতেছে, গভর্নমেন্ট 3 বছর পর পর এক্সপোর্ট পলিসি কি করবে, জারি করবে 3 বছর পর পর। ক্লিয়ার? আচ্ছা, আর আপনাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এতটুকুই। এখন চলে যাব আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে, থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এবং স্কোপ। অ্যাপ্লিকেশন এবং স্কোপ, যে আপনার রপ্তানি নীতিটা কোন কোন পণ্য ও সেবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। একদম ফার্স্ট ওয়ানে কি বলছে দেখেন, ভিন্নরূপ উল্লেখিত না হলে বাংলাদেশ হতে সকল ধরনের পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে রপ্তানি নীতি 2024 থেকে 27 প্রযোজ্য হবে। তার মানে কি? মানে হচ্ছে আপনার
রপ্তানি নীতি অনুযায়ী রপ্তানি নীতি আহ, রপ্তানি নীতি অনুযায়ী কোনো পণ্য যদি বাংলাদেশ গভর্নমেন্ট নিষিদ্ধ না করে এবং বিশেষ রপ্তানি খাত বা ওইভাবে ক্যাটাগরাইজ না করে, স্পেশাল ক্যাটাগরাইজ, সকল ধরনের পণ্যের জন্য কি হবে, আমাদের এই এক্সপোর্ট পলিসিটা কি হবে, অ্যাপ্লিকেবল হবে এবং 2024 থেকে 27 পর্যন্ত। ক্লিয়ার? যেমন দেখেন, আপনার আমরা কি নর্মাল ইম্পোর্টার কি কখনো কি আপনার আর্মস আমদানির জন্য কি এলসি খুলতে পারে? জি না স্যার। এটা কিন্তু পারে না, বা ইম্পোর্টের জন্য পারবে না, এবং বাংলাদেশে কোনো ধরনের আপনার কি হচ্ছে আর্মস এক্সপোর্টের জন্য কি করতে পারবে না, অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, সরকার বলে দিচ্ছে যে এই ধরনের মানে কোন কোন পণ্য সে বাংলাদেশে রপ্তানি করতে পারবে না, এবং বিশেষ যদি থাকে তাহলে কোন কোন পণ্য স্পেশাল ট্রিটমেন্ট পাবে বাংলাদেশ থেকে। ওকে, তারপরে দেখেন এই যে রপ্তানি নীতিটা কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকছে, 30শে জুন 2027 পর্যন্ত কি করতেছে, আমার এই নীতিটা অ্যাপ্লিকেবল থাকতেছে। আচ্ছা, আপনার স্ক্রিনে কি এরকম আঁকা দেখতেছেন না? সবুজ, হ্যাঁ, এটা ইরেজ হচ্ছে না, বুঝতেছি না যে এটা ইরেজ হচ্ছে না। এটা আপনার স্যার ডিসপ্লেতে আছে নাকি? না, এটা ডিসপ্লে তো হচ্ছে না, আপনার ইরেজ হচ্ছে না, দেখি তো আবার। আচ্ছা, এটা ক্লোজ করে আবার একটু ওপেন করি, ঠিক আছে? একটা মিনিট প্লিজ। ওকে, দেখতে পাচ্ছেন? এখন ঠিক আছে। যেটা হচ্ছে যে এটা 30শে জুন 2027 পর্যন্ত বলবৎ থাকবে, এবং নতুন এক্সপোর্ট পলিসি 30শে জুন 2027 এর মধ্যে যদি না আসে, বা এর পরবর্তীতে যতদিন নতুন এক্সপোর্ট পলিসি আপনার 27 থেকে 30 পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত আমার এই এক্সপোর্ট পলিসি কি থাকবে, অ্যাপ্লিকেবল থাকবে। এখন পরবর্তীতে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এই আমার এক্সপোর্ট পলিসিটা কার উপরে অ্যাপ্লিকেবল হবে এবং কার উপরে অ্যাপ্লিকেবল হবে না। এখন দেখেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া বেবজা, পেজা অথবা হাইটার পার্কের ক্ষেত্রে আপনার কিন্তু এক্সপোর্ট পলিসিটা কি হবে না, অ্যাপ্লিকেবল হবে না। হবে কি? হুম, হবে না। কারণ দেখেন কি, আমরা যে কি করতে পারি, আমরা কি আপনার এই বেবজাতে অথবা হচ্ছে হাইটের পার্কে যখন আমরা কি করি, আমরা একটা সার্ভিস প্রোভাইড করি এবং ফরেন কারেন্সিতে ওটা পেমেন্টটা পাই, ওটা কি হয়, এটা আমাদের এক্সপোর্ট হিসেবে কাউন্ট হয় না? অথবা পেমেন্টটা যদি ফরেন কারেন্সিতে করি, ওটা কি হয় আমাদের জন্য এক্সপোর্ট হিসেবে কাউন্ট হ্যাঁ। হবে স্যার। আবার যদি পেমেন্টটা করি তো আপনার ফরেন কারেন্সি, তখন কি হচ্ছে, তখন আমরা কাউন্ট করতেছি কি, ইম্পোর্ট হিসেবে কাউন্ট করতেছি। সো যেটা কি হচ্ছে, আপনার এই এক্সপোর্ট পলিসিটা পেপজা, পেজা, হাইটেক অথবা স্পেশাল ইকোনমিক জোনের উপর বাদে সমগ্র বাংলাদেশের জন্য কি হবে, এক্সপোর্ট পলিসিটা অ্যাপ্লিকেবল হবে। এবং তারপরে হচ্ছে ট্যাক্স এবং ভ্যাট রিলেটেড কোনো প্রোডাক্টের সম্বন্ধে আপনার জাতীয় রাজস্ব বোর্ড অথবা এনবিআর এর ডিসিশনে কি হবে, আপনার এক্সপোর্ট পলিসির উপরে প্রিভেল করবে। যদি দেখেন কোনো একটা প্রোডাক্টের উপরে আপনার এক্সপোর্ট পলিসি যদি কাস্টমসে বা অন্য জায়গায় যদি বলে এটাতে 10%, বা এনবিআর যদি বলে বা কাস্টমস যদি বলে আপনার সেটাতে 12% হবে, সেক্ষেত্রে কি হবে, আপনার সেই এনবিআর অথবা কাস্টমসের যে রেটটা আছে সেটা কি হবে, প্রিভেল করবে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিভেল করবে। এবং পরেরটা হচ্ছে, আমার এই এক্সপোর্ট পলিসিটা যদি সরকারের
ডিসিশনের সাথে কোনো রকম সাংঘর্ষিক হয় বা কনফ্লিক্ট হয় কোনো প্রোডাক্ট নিয়ে, কোনো পলিসি নিয়ে বা অন্য কোনো ধরনের কিছু নিয়ে, সে- সেক্ষেত্রে যেটা হবে আপনার গভর্নমেন্টের যে আদেশটা আছে সেইটা কি হবে, প্রেফারেন্স পাবে গভর্নমেন্টের আদেশটা। এবং এই এক্সপোর্ট পলিসি কি করতে পারে গভর্নমেন্ট, টাইম টু টাইম আপনার কি করতে পারে, যে কোনো স্যার চেঞ্জ আনতে লাস্টটা পারে। স্যার লাস্টটা একটু কাইন্ডলি আবার রিপিট করবেন। এই যে এটা, গভর্নমেন্ট আচ্ছা কোনটা, এই যে কোনটা আপনার, আচ্ছা দেখেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি মনে করেন হচ্ছে কি আপনার এক্সপোর্ট পলিসিতে আছে ইলিশ এত টন পর্যন্ত কি করা যাবে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা যাবে, ঠিক আছে, 2 টন বা 3 টন বা 10 টন যেটা খুশি সেটা আছে, এত টন পর্যন্ত এক্সপোর্ট করা যাবে। কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নিল না, আমি ইলিশের পারমিশন দিব যে আপনার 10 টন পর্যন্ত কি করা যাবে, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবে 10 টন। তো আপনার দেখেন এক্সপোর্ট পলিসিতে একটা লিমিট করে দিচ্ছে, ঠিক আছে, লিমিট করে দিচ্ছে। কিন্তু এখন যেটা কি হচ্ছে, গভর্নমেন্ট ঠিক করছে যে এত পার্সেন্ট, এত 10 টন বা 100 টন কি করবে, সে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবে। তো এই যে সিচুয়েশন, এক্সপোর্ট পলিসি এবং গভর্নমেন্টের সিদ্ধান্ত যখন কনফ্লিক্ট সিচুয়েশনে যাবে, তখন কি হবে, গভর্নমেন্টের ডিসিশনটাই আপনার প্রিভেল করবে ওভার দ্য এক্সপোর্ট পলিসি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন যদি মনে করেন বাংলাদেশে আছে যে আমরা আর্মস এক্সপোর্ট করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় যে আর্মস আমরা এক্সপোর্ট করব বা ওই দেশে আর্মস আমরা বিক্রি করব, তখন কি হবে, তখন গভর্নমেন্টের ডিসিশনটা কি হবে, আপনার প্রিফারেন্স পাবে, ঠিক আছে, গভর্নমেন্টের ডিসিশন। এটা হচ্ছে কথা, যে এক্সপোর্ট পলিসিটা থেকে গভর্নমেন্ট ডিসিশনটা প্রিভেল করবে। আর যেটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার যদি মনে করে যে আপনার এক্সপোর্ট পলিসির কোনো আপনার চ্যাপ্টার পয়েন্ট আপনার চেঞ্জ করা প্রয়োজন, সরকার কি করতে পারে, সেটা পরিবর্তন ও সংশোধন করার ক্ষমতা গভর্নমেন্টের কাছে রাখে। এবং দেখেন এইটাও কিন্তু সে পরিবর্তন, যে সরকার যে পরিবর্তন করবে, সংশোধন করবে, এইটাও কিন্তু করবে হচ্ছে কি আপনার ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি যে অ্যাক্ট 1950-এর, সেই আইন তাকে ক্ষমতা দিচ্ছে এই পলিসিটাকে তাকে পরিবর্তন করার। আমি কি একটু বুঝতে পারছি? একই সাথে প্রণয়ন করারও ক্ষমতা দিচ্ছে এবং একই সাথে তাকে এই এক্সপোর্ট পলিসিটাকে একই সাথে থেকে সংশোধন পরিবর্তন যে কোনো প্রয়োজনে এটাকে সে পরিবর্তন করতে পারবে অথবা সংশোধন করতে পারবে, ইফ গভর্নমেন্ট ফিল, ঠিক আছে, গভর্নমেন্ট যদি মনে করে। তাহলে এটা ছিল আমার 3 নাম্বার চ্যাপ্টার। তাহলে 3 নাম্বার চ্যাপ্টারে কিন্তু আমরা কয়েকটা পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে কোন ধরনের পণ্য বা সেবার ক্ষেত্রে এক্সপোর্ট পলিসিটা আপনার অ্যাপ্লিকেবল হবে এবং কত দিনের জন্য অ্যাপ্লিকেবল হবে, 2। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে 3 নাম্বারে আমি যেখানে 2টা কোশ্চেন পেতে পারি, যে আপনার এক্সপোর্ট পলিসিটা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোন কোন জায়গার জন্য বা কোন কোন প্লেসের জন্য এক্সপোর্ট পলিসিটা আমার অ্যাপ্লিকেবল হবে না, এবং কোন কোন জায়গার জন্য আমার এক্সপোর্ট পলিসিটা অ্যাপ্লিকেবল হবে। পারবেন না? অ্যাপ্লিকেবল হচ্ছে না কোন কোন জায়গার জন্য? বেবজা বেজা আর হাইটেক নট জাস্ট, ইভেন যে কোনো স্পেশাল জোনের জন্য, স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে জন্য, হ্যাঁ, কিন্তু জোনের জন্য আমার কি হবে না, এক্সপোর্ট পলিসিটা অ্যাপ্লিকেবল হবে না। আবার ট্যাক্স এবং আপনার ভ্যাট রিলেটেড ডিসিশনটা কারটা প্রেফারেন্স পাবে? ভ্যাট এবং ট্যাক্স এবং সার্কুলার থাকে সেই প্রাধান্য পাবে। হ্যাঁ, আপনার গভর্নমেন্টের বাজেট অথবা এনবিআর এর সম্পর্কে যদি কোনো এটাতে সার্কুলার থাকে, আপনার ঘোষণা থাকে, সেটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এবং পরেরটা হচ্ছে কি, যে কোনো ডিসিশন যদি লাগে তাহলে মানে কোনো আদেশে কনফ্লিক্ট হয় তাহলে গভর্নমেন্টের আদেশ প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। আর সরকার কি করতে পারবে, সরকার যদি মনে করে
যে কোনো সময় পরিবর্তন পরিমার্জন অথবা সংশোধন করতে পারবে। এটাও কোন ধারা বলে? 1950 সালের 3-এর 1950 সালের আমদানি নিয়ন্ত্রণ ধারা বলে, ওটা 1950 সালের ওই ধারা বলে। ঠিক আছে? আচ্ছা, স্যার ওই যে প্রথম যে কোশ্চেনটা কোন ধরনের পণ্য ক্ষেত্রে এক্সপোর্ট পলিসি অ্যাপ্লিকেবল হবে এটা কিভাবে বলবো আমরা স্যার? এটা তো আপনার তো গভর্নমেন্ট আমাকে বলেই দিচ্ছে যে আপনার যে পিছনে চ্যাপ্টার আছে এটা হচ্ছে রপ্তানি নিষিদ্ধ পণ্য। গভর্নমেন্ট বলে দিচ্ছে না, এটা পিছনের দিকে চ্যাপ্টারে আছে। এই পণ্যগুলো আমি কি করতে পারবো না, এক্সপোর্ট করতে পারবো না। আবার কিছু পণ্য আবার কি স্পেশাল ক্যাটাগরিজ করছে, যে এইসব পণ্যের ক্ষেত্রে আপনি লিমিট দিয়ে দিচ্ছে যে কতটা পারবো, কতটুকু পারবো। একদম পিছনে 6 নাম্বার চ্যাপ্টারে কি আছে, আপনার প্রোডাক্ট গুলো আছে। ঠিক আছে? জি স্যার। করা যাবে। হ্যাঁ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। আবার যদি কোনটা করতে পারবেন স্পেশাল, যেমন আপনার গভর্নমেন্ট যদি মনে করে যে কি করতে পারবে না, যেমন আমার চাল রপ্তানি আমি করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট যদি মনে করে ওটা আপনার কি করতে পারে, পারবে। আবার অথবা ত্রাণ হিসেবে কি করতে পারবে, অন্য দেশে পাঠাতে পারবে। ঠিক আছে? কিন্তু সেটা রপ্তানি হিসেবে কাউন্ট হবে না, ত্রাণটা রপ্তানি না। মুহূর্তে স্যার এখানে যে টাইমের কথা বলা আছে 2024 থেকে এই যে 30 জুন 2027 হুম, এরপরেরটার মিনিং কি? এটা পরের লাইনের মিনিং যে এরপরও যদি কোনো ধরনের এক্সপোর্ট পলিসি না আসে এটাই বলবদ্ধ থাকবে বা এটাই প্রয়োগ মানে হবে। যতদিন পর্যন্ত দেখেন আমার 21 থেকে 24 এক্সপোর্ট পলিসিটা বের হয়েছে না, 21 থেকে 24। ঠিক আছে? এখন এটা কি আবার এটা কি হবে 24 থেকে 27, এটা অ্যাপ্লিকেবল থাকবে হচ্ছে 30 জুন 2027 পর্যন্ত। ফার্স্ট কথা বুঝছেন, অ্যাপ্লিকেবল হচ্ছে কি 30 জুন 2027। এখন 30 জুন 2027 এর পরেও যদি আপনার যতদিন পর্যন্ত এক্সপোর্ট পলিসি 27 থেকে 30 এটা বের না হচ্ছে, গভর্নমেন্ট পাবলিশ না করতেছে, ততদিন পর্যন্ত কি হবে, আপনার এই 24 থেকে 27 এক্সপোর্ট পলিসিতে যা বলছে সেটাই কি হবে, আপনার অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? যদি মনে করেন আপনার নতুন এক্সপোর্ট পলিসিটা আসছে আপনার 30 জানুয়ারি, ঠিক আছে, 30 জানুয়ারি, তো তখন কি হবে, এই 27 যেটা পাবলিশ করছে গভর্নমেন্ট সেটা 29 জানুয়ারি পর্যন্ত কি হবে, সেটাই কি হবে, আপনার অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, সো দেখেন আমাদের কিন্তু এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন গুলা হচ্ছে পরীক্ষায় আপনাদের ইম্পর্টেন্ট, এটা আমরা একটু ভালোভাবে বুঝে কিন্তু যাব। সো দেখেন অন্ত্রপ বাণিজ্য যদি আমরা এটা একটু ডেফিনেশনটা পড়ে তারপর এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে কি দেখেন, এইরূপ বাণিজ্য ক্ষেত্রে আমদানিকৃত কোনো পণ্যের গুণগত মান, পরিমাণ, আকৃতি সহ কোনো প্রকার পরিবর্তন ব্যতি রেখে পণ্যের আমদানি মূল্যের অনন্য 5% অধিক মূল্য বন্দর সীমানার বাহিরে আনয়ন ব্যতি রেখে তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয়, তবে অন্য কোনো বন্দরের মাধ্যমে রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এক বন্দর হতে অন্য বন্দর পরিবহন করা যাবে। অনেক কঠিন না? সাধু ভাষায় লিখছে। আচ্ছা, তো আমরা একটু ভেঙে বলি। প্রথমে কি বলছে, অন্ত্রপ বাণিজ্য হচ্ছে কি আমদানিকৃত পণ্য, অর্থাৎ আমি মনে করেন মায়ানমার থেকে একটা প্রোডাক্ট কি করছি, বাংলাদেশে ইম্পোর্ট করছি মায়ানমার থেকে। ঠিক আছে? মায়ানমার থেকে আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই প্রোডাক্টটা মনে করেন 100 টাকা ইম্পোর্ট করছি, 100 টাকা ইম্পোর্ট করছি, এবং ওই প্রোডাক্টটার কোনো ধরনের পরিবর্তন না করে, কোয়ালিটি বলেন, কোয়ান্টিটি বলেন বা আপনার ফিজিক্যালি বলেন, কোনো প্রকার পরিবর্তন না করে কি করছি, আমি সেই প্রোডাক্টটা কি করছি, আপনার দুবাই এক্সপোর্ট করে দিচ্ছি। কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে, আমি এক্সপোর্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট কিন্তু
অ্যাটলিস্ট 105 টাকার নিচে আমি প্রোডাক্টটা কি করতে পারবো না, সেল করতে পারবো না। অ্যাটলিস্ট অর্থাৎ 105 টাকার, অর্থাৎ 105 টাকা, 6 টাকা, 7, 8 যত আপনি বিক্রি করতে পারেন, কিন্তু 105 টাকার কমে কি করতে পারবেন না, প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন না। ক্লিয়ার এটা? বুঝতেছেন তো কি বলতেছি? এখানে আর একটা কন্ডিশন আসছে। কন্ডিশনটা কি হচ্ছে, আমি যে মায়ানমার থেকে প্রোডাক্টটা আনছি বাংলাদেশে দুবাই এক্সপোর্টের উদ্দেশ্যে, প্রোডাক্টটা তো আমি কি করলাম না, প্রোডাক্টটা কোনো চেঞ্জ করলাম না, এবং সেই প্রোডাক্টটা আমি কি করলাম, 105 টাকায় আমি সেল করলাম। ইভেন কি করতে পারবো না, আমি কিন্তু সেই প্রোডাক্টটা আমি চট্টগ্রাম পোর্টের বাইরে কিন্তু প্রোডাক্টটা আনতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? যদি আনি, মনে করেন আমি চট্টগ্রাম পোর্ট থেকে না করে আমি মংলা পোর্ট থেকে এক্সপোর্ট করব, যদি আমি এটা করতে যাই, চট্টগ্রাম পোর্ট থেকে না করে মংলা পোর্টে আমি এক্সপোর্ট করতে যাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন অর্থাৎ পারমিশন নিয়ে কি করতে পারবো, আমি ওই বন্দর থেকে চট্টগ্রাম পোর্ট থেকে না করে আমি মংলা পোর্ট থেকে আমি এক্সপোর্টটা করতে পারবো। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তার মানে স্যার সেম পোর্ট থেকে আমদানি সেম পোর্ট দিয়ে রপ্তানি করলে লাগবে না, পারমিশন লাগবে না, বাণিজ্য পোর্ট বলে লাগবে না। আচ্ছা, এটা একজন একজন করে আমরা বলি, ঠিক আছে? একজন একজন করে, হ্যাঁ, একজন 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 তখন আমার আমদানির মানে এসিতে উল্লেখ ছিল যে আমার দেশে এটা পোর্টে আসবে হলো চট্টগ্রাম পোর্টে। কিন্তু আমি এটা কি করছি যে আমি হয়তো মালয়েশিয়া বা সিঙ্গাপুরে এটা কি করছি, এক্সপোর্ট করছেন। আমি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবো। আমি তাহলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সিঙ্গাপুর হ্যাঁ, কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি কিন্তু পোর্ট এরিয়ার বাইরে প্রোডাক্টটা কি করতে পারবেন না, পোর্ট এরিয়ার বাইরে আপনি আনতে পারবেন না। ঠিক আছে? পোর্ট এরিয়ার বাইরে আনতে পারবেন, এবং প্রোডাক্টটা আপনাকে কত প্রাইসে সেল করতে হবে, প্রোডাক্টটা অ্যাটলিস্ট 105 টাকা, অ্যাটলিস্ট, কিন্তু আরো বেশিও করতে পারবেন, আরো বেশিও পারবেন। এই জায়গায় অনন্য মানেটা হচ্ছে, আপনি যদি প্রোডাক্টে 100 টাকা কিনেন, আপনাকে অবশ্যই প্রোডাক্টটা 105 টাকা তার বেশির মূল্যে প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে। কমপক্ষে আমরা যেটা কমপক্ষে, হ্যাঁ, এর বেশি হতে পারে, কিন্তু আমি 100, জি বলেন। স্যার অনট্রাপো বাণিজ্য, এটা ইংরেজি টার্মটি আছে? এটাই অনট্রাপো সেলস। আপনি দেখেন অনট্রাপো, এটাই তো ইংলিশ ওয়ার্ড। অনট্রাপো ইংলিশ না, এটা হচ্ছে আপনার সম্ভবত এটা হচ্ছে আপনার শাব্দিক অর্থটা কি হবে স্যার? শাব্দিক অর্থটা কি হয়? দেখেন, এখন চেয়ারে, শোনেন, একটা কথা বলি, আপনার বাংলা থেকে চেয়ারের বাংলা আপনি বলেন, চেয়ারের বাংলা বলি না কিন্তু। সো এটা অনট্রাপো, এটা বেসিক্যালি একটা সম্ভবত স্পেনিশ একটা ওয়ার্ড, অথবা আপনার এদিকে হবে আপনার ওইদিকের একটা ওয়ার্ড। এইটা ইউজ হয় যে আপনি একটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আরেকটা থার্ড কান্ট্রিতে আপনি কি করতেছেন, এক্সপোর্ট করতেছেন। ঠিক আছে? এক্সপোর্ট করতেছেন, এবং কোন ধরনের কি করতে, আপনার প্রোডাক্টের ফিজিক্যাল বলেন, কোয়ান্টিটি বলেন, কোয়ালিটি বলেন, অথবা যে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই, ঠিক আছে, এর কোনো শাব্দিক অর্থ নাই অনট্রাপো ওয়ার্ডটা। ক্লিয়ার? যদি অভিনয় থাকে কোনো বদলে যদি নোংর না হয়, যেটা সাধারণত পেট্রোলিয়াম অয়েলের ক্ষেত্রে দেখা যায়, না এই ধরনের না, এটা তো অনট্রাপো হচ্ছে না, না এটা অনট্রাপো হচ্ছে না। আপনি এনে আপনার দেশে এনে তারপর আরেক দেশে আপনি কি করতেছেন, সেল করতেছেন। আর ওইটা আছে, ওইটা আরেকটা আছে, ওটা আমরা আস্তে আস্তে যাব। অনট্রাপোটা আগে ক্লিয়ার হন। অনট্রাপোটা আপনি আনতেছেন না, আপনি এনে তারপরে কি করতেছেন, সেল করতেছেন, ওটা আরেকটা আছে, বলতেছি পরে। অনট্রাপোটা ক্লিয়ার কিনা বাকিরা? স্যার একটু কাইন্ডলি, মানে আমরা তো স্যার ওই যে আপনার এখানে মানে সাধু ভাষায়, স্যার আপনি আপনার নিজের ভাষায় কি আমি পরীক্ষার খাতায় লেখার জন্য একটু হ্যাঁ, আমাকে বলবেন?
দেখেন এটা কিন্তু ইংলিশটা বের হয় না, এটা হচ্ছে আপনি অন্ট্রাপো ট্রেডের ডেফিনেশনটা কিন্তু আপনি 2018 থেকে 21 সালের যে আপনার ইংলিশের যেটা আছে 18 থেকে 21 এক্সপোর্ট পলিসিতে সেখানেও পাবেন। আর এটা সাধু ভাষা কেন বলতে, সাধু ভাষা না, আমি এই ভার্সনটা কেন ইউজ করতেছি কারণ এই ভার্সনে যেটা হচ্ছে আপনার 21 থেকে 24 অনেক ডেফিনেশন কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, আবার অনেক কিছু অ্যাড করা হয়েছে। সো ওটা এজন্য আমি এটা আনতেছি না। আপনি 18 থেকে 21 এটার সাথে আপনি পাবেন। আর আপনি আমার মানে কি বলেন, আমি যেটা বলতেছি ওটার মানে মিনিংটা বলছেন, আপনি সাধু ভাষায় অনুযায়ী লেখা লাগবে না, নিজে যদি বুঝাইতে পারেন আমি যেটা বলছি সেটাকে আপনি বুঝতে পারছেন? বুঝছি স্যার। তাহলে সেটা আপনি নিজে যদি আমাকে বুঝাইতে পারেন তাহলে আপনি নাম্বার পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, একবারে টু দা পয়েন্ট এর দরকার নেই, আপনাকে বুঝাইতে পারলে হইছে আমাদেরকে। ওকে স্যার। ওকে স্যার অন্য পোর্ট দিয়ে যখন এক্সপোর্ট করব তখন ওই কন্ডিশন তো ওইটাই থাকবে, 30% হায়ার বা হ্যাঁ ওগুলো তো কন্ডিশন থাকবে, কিন্তু জাস্ট কি বললাম আপনি এক পোর্ট থেকে আরেক পোর্টে আপনি নিতে পারেন, কিন্তু সেটা করতে হবে কি উইথ পারমিশন অফ বাণিজ্য পারমিশন নিয়ে। ঠিক আছে, পারমিশন। আর তারপর হচ্ছে অন্ত্রপ্রতা আমদানি মূল্যটা কি হবে, যখন আমদানি আপনি সিএফআর যে ঘোষণা দিয়েছেন আপনি এটা কিন্তু দেখেন, এটা কিন্তু বিফোর ট্যাক্সেশন। ঠিক আছে, বিফোর ট্যাক্সেশন যে আপনি প্রাইসটা ঘোষণা দিয়েছেন সেটাই হবে আপনার পণ্যের আমদানি মূল্য। ঠিক আছে, অর্থাৎ শুল্কায়নের পূর্বে যে আপনি ঘোষণা দিয়েছেন সিএফআর অনুযায়ী সেটা আমদানি মূল্য হবে। তারপরে স্যার এই 105 টাকা যেটা এটা হচ্ছে আমার বিফোর ট্যাক্সের না, এটা 105 টাকা তো আপনার এক্সপোর্ট প্রাইস, এটা তো এক্সপোর্ট প্রাইস। আর 100 টাকা হচ্ছে আপনার ইম্পোর্ট প্রাইস। ওই যে বিফোর ট্যাক্সেশন যে বললেন স্যার এটা বুঝলাম না। আপনার মনে করেন যেটা হচ্ছে আচ্ছা এটা বাদ দেন, ওটা জাস্ট শুধু শুনেন। আমি মনে করি মার্কেট থেকে 100 টাকা আনছি না, জি স্যার, এটা হচ্ছে আমার কি ইম্পোর্ট প্রাইস। ঠিক আছে, আর 105 টাকা আমি তো প্রফিট এড করে বিক্রি করতেছি, ওটা হচ্ছে আমার এক্সপোর্ট প্রাইস। এক্সপোর্ট প্রাইস ওকে। জি স্যার। তারপর দেখেন আইন অর্থ কি বলছে, আইন অর্থ এখানে হচ্ছে আপনার ইম্পোর্টস এন্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950। এটা জাস্ট সিম্পলি এটা রেফার করে দিছে আপনার এক্সপোর্ট পলিসির ক্ষেত্রে, ওটাই হবে আমার আইন। ওই আইন বলে যেহেতু এটা কি হচ্ছে প্রণয়ন করতেছে এবং আপনার কারেকশন করতেছে। তারপর দেখেন এই ক্ষেত্রে দেখেন, যেমন দেখেন এবার এই যে আপনার এক্সপোর্ট পলিসি 24 থেকে 27 এটাতে কিন্তু আপনার এই আমদানি ডেফিনেশনটা কিন্তু চেঞ্জ করছে, নতুন ই করছে, চেঞ্জ করছে। সো যেটা বুঝে না জিজ্ঞেস করেন। প্রথমে দেখেন কি বলছে, পণ্যের ক্ষেত্রে অর্থাৎ গুডসের ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে আপনার আমদানিটা হবে কি সমুদ্রে, স্থল অর্থাৎ এয়ার, ওয়াটার, ল্যান্ড, যেভাবে হোক ইলেকট্রনিক অথবা যে কোনো মাধ্যমে বাংলাদেশের যদি কোনো গুডস আপনার এন্টার করে বাংলাদেশের অভ্যন্তরে, সেটাই হবে কি আমার জন্য ইম্পোর্ট। ঠিক আছে, গুডসের ক্ষেত্রে কিন্তু আপনি যে ইনটেনজিবল গুডস হতে পারে, কিন্তু এখানে বললো না। এই যে দেখেন ইলেকট্রনিক অর্থাৎ সফটওয়্যারে যখন কি করতেছে আমরা আমদানি করতেছি বাংলাদেশে, সেটাও কি হবে আমার জন্য ইম্পোর্ট হিসেবে কাউন্ট হবে গুডসের ক্ষেত্রে। এবার দেখেন সেবার ক্ষেত্রে বলতেছে অন্য কোন দেশের ভূখণ্ড হতে বাংলাদেশের ভূখণ্ডে সেবা সরবরাহ, অর্থাৎ অন্য কোন দেশের ভূখণ্ড হতে বাংলাদেশের ভূখণ্ডে সেবা সরবরাহ। আমি কি করতেছি, আমি যদি একটা সফটওয়্যার এক্সপোর্ট করতেছি অথবা একটা দেখেন আমি মেডিকেল সার্ভে আপনার কি বলা যায় বা আপনার যে কোনো কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি বাংলাদেশে বসে। ঠিক আছে, বাংলাদেশে বসে আমি একটা কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি। আপনার বাংলাদেশ থেকে কি ইন্ডিয়ান ডাক্তারদের অনলাইনে আমি সার্ভিস নেই না আমরা অনেক সময়, ইন্ডিয়ান, থাইল্যান্ড এইসব ডাক্তারদের হ্যাঁ সার্ভিস তো নিচ্ছি। সো এইটাও কি হবে যে অন্য দেশের ভূখণ্ড অর্থাৎ ইন্ডিয়া অথবা থাইল্যান্ডের ভূখণ্ড থেকে কি করলাম, আমি বাংলাদেশে বসে কি করলাম ওই দেশের একজন আপনার পার্সন থেকে আমি সার্ভিসটা অ্যাকসেপ্ট করলাম বা নিলাম। ঠিক আছে, এটাও কি হবে আমার জন্য
ইম্পোর্ট হবে। তারপরে বাংলাদেশের কোনো সেবা গ্রহীতা কর্তৃক অন্য দেশের ভূখণ্ডে সেবা গ্রহণ। বাংলাগুলো কিন্তু অনেক কঠিন, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের কোনো সেবা গ্রহীতা কর্তৃক অন্য দেশের ভূখণ্ডে সেবা গ্রহণ। অর্থাৎ আমি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মেডিকেল সার্ভিস নিতে যাই, থাইল্যান্ডে মেডিকেল সার্ভিস নিতে যাই, তখন যে আমি সেখানে সার্ভিসটা নিচ্ছি, ঠিক আছে, সার্ভিসটা নিচ্ছি এবং এটার জন্য আমি যে পেমেন্ট করতেছি আউটওয়ার্ড রেমিটেন্স, এটাও এখন কি হয়ে যাচ্ছে আমার জন্য একটা কি হয়ে যাচ্ছে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতেছেন? বুঝতেছেন তো না? আচ্ছা, ঠিক আছে, কারণ ভাষাগুলো কিন্তু অনেক কঠিন, কিন্তু ভাষাগুলো অনেক কঠিন। তারপরে সি নাম্বারে বলছে দেখেন, অন্য কোন দেশের সেবা সরবরাহকারী তারা বাংলাদেশের ভূখণ্ডে বাণিজ্যিক উপস্থিতির মাধ্যমে সেবা সরবরাহ। কি? অন্য কোন দেশের সেবা সরবরাহকারী দ্বারা বাংলাদেশের ভূখণ্ডে বাণিজ্যিক উপস্থিতির মাধ্যমে সেবা সরবরাহ। এখন দেখেন, এই যে আমাদের দেশে মোবাইল সার্ভিস পুরো মানে আপনার এখানে মিরপুরের রাস্তা মানে বাইক যায় তো প্রচুর, কান ফাটায় দেয়। তারপর দেখেন কথাটা কি বলছে, কমার্শিয়াল প্রেজেন্সের মাধ্যমে সেবা সরবরাহ। দেখেন আমাদের যে মোবাইল সার্ভিস দিচ্ছে রবি অথবা হচ্ছে টেলিনরের, বাংলাদেশে আপনার রেজিস্ট্রেশন করে গ্রামীণ ফোন নাম দিচ্ছে, এই যে আপনার কি করতেছে, এই ধরনের প্রাতিষ্ঠানিক উপস্থিতিটাকে বলে হচ্ছে আমরা কি কমার্শিয়াল প্রেজেন্স, অথবা আপনার এইচএসবিসি, ঠিক আছে, বাংলাদেশে আপনার রেজিস্ট্রেশন করে বাংলাদেশের মানুষ কি করতেছে, আপনার ব্যাংকিং সার্ভিস দিচ্ছে, এইচএসবিসি গুলা, তারপর হচ্ছে আপনার তারপর এসসিবি বা যেটাই বলি। সো এই বাইরের প্রতিষ্ঠানগুলো যখন আপনার বাংলাদেশের ভূখণ্ডে থেকে আপনার কি করতেছে, বাংলাদেশের মানুষের সার্ভিস দিচ্ছে, এইটাও কি হচ্ছে আমরা সার্ভিসটা কি করতেছি, ইম্পোর্ট করতেছি। সো এইটাও কি হবে আমাদের নতুন এক্সপোর্ট পলিসিতে, এটাও কি হবে আপনার ইম্পোর্ট হিসেবে ডিফাইন করবে। ক্লিয়ার কি? এটা বুঝতে পারছেন আপনারা? ওকে। তারপর দেখেন, আবার যদি মনে করেন আপনার কমার্শিয়াল প্রেজেন্স অর্থাৎ কোনো প্রতিষ্ঠান না, আমি বাংলাদেশে একজন, আমি একটা মনে করেন, হ্যাঁ জি প্লিজ বলেন। আমরা এই যে ব্যাংকিং সার্ভিস নিচ্ছি বা মোবাইল সেবা নিচ্ছি, এটা ইম্পোর্ট হচ্ছে, মানে এটার বিনিময়ে আমরা কি দিচ্ছি আসলে? মানে বিনিময়ে আমরা টাকা দিচ্ছি না, পে করতেছি না, টাকা পে করতেছি না, এই সার্ভিসটা যে নিচ্ছি টাকা পে করে। হ্যাঁ, টাকা পে করি, কিন্তু সেটাতে আমরা টাকা পে করি, আমরা তো ফরেন কারেন্সি পে করি না। কিন্তু সে যখন আপনার এটা দেখেন, ওই ফরেন কারেন্সিটা যদি বলেন, সে যখন আপনার প্রফিটটা নিয়ে যাচ্ছে তখন এটা ফরেন কারেন্সি কনভার্ট করে নিয়ে যাচ্ছে, ওইটা ঠিক আছে। কিন্তু দেখেন আমি যখন এই ডেফিনিশন অনুযায়ী যখন কি করতেছে, ফরেন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আপনার কি করতেছে, এসে সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা আমরা বাই করতেছি, ফরেন প্রতিষ্ঠান কিন্তু, ঠিক আছে, এই জায়গায় কিন্তু সেটা বলে না আমি কি আপনার ফরেন কারেন্সিতে বাই করতেছি না সার্ভিস, আমি কিন্তু এই জায়গায় জাস্ট টু দা থিওরি থাকবো, পলিসি থাকবো, আমি তো প্র্যাকটিস আনতেছি না, ঠিক আছে। এই সংজ্ঞা অনুযায়ী আমার বিদেশি প্রতিষ্ঠান যখন বাংলাদেশের অভ্যন্তরে তার সার্ভিসটা সেল করতেছে, হয়তো আমি সেই সার্ভিসটা এখানে বলছে, হয়তো আমি টাকায় বাই করতেছি, টাকাতেই বাই করতেছি, কিন্তু সার্ভিসটা সে আমাকে সেল করতেছে, তো সেই সার্ভিসটাও হচ্ছে আমার জন্য হচ্ছে আপনার আমদানি। কিন্তু আমরা যেটা নরমাল ভাষায় বুঝি যে আমদানি করতে হলে কি করতে হচ্ছে, যে ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হচ্ছে, বা এক্সপোর্ট করলে কখন হইতেছে, ফরেন কারেন্সিতে এক্সপোর্ট হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু দেখেন আপনার প্র্যাকটিস আর পলিসি আছে, ডিফার করতেছে, কিন্তু সেটাতে আমি যাচ্ছি না, জাস্ট শুধু যাচ্ছি এখানে এই ডেফিনেশনটা আসলে কি মিন করতেছে, তাদের সার্ভিসটাও আমার এখানে হচ্ছে কি, এখানে ইম্পোর্ট হচ্ছে আমার, ঠিক আছে। আমি ওইখানে যাচ্ছি না, জাস্ট এখানে আমি স্টিক থাকতেছি। ক্লিয়ার? স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। জি প্লিজ, হ্যাঁ বলেন প্লিজ। স্যার ওই যখন কথা টেলিনর যখন বাংলাদেশে ইনভেস্ট করছে, তারা তো ফরেন কারেন্সিতে ইনভেস্ট করছে, তারা তো আর ভারত থেকে বাংলা টাকা নিয়ে আসেনি। ফরেন কারেন্সিটা
হ্যাঁ, তারা যখন প্রফিট নিয়ে যাবে তারা তো ফরেন কারেন্সিতে নেওয়াটাই যুক্তিযুক্ত না স্যার? ফরেন কারেন্সিতে তো ওটা কনভার্ট করে তারপর তো ডলার বাই করে তারপর নিয়ে যাচ্ছে না, জি জি ওটা তো নিয়ে যাচ্ছে, কিন্তু ওটা তো প্র্যাকটিস। আমি দেখেন, প্র্যাকটিস আর থিওরি সবসময় মিলবে না, কিন্তু আমি এখানে যেটা বলতে আসছি, আপনার ওখানে আমি ওদিকে আজকে যাবোই না, সেটা হচ্ছে এই ডেফিনেশনটা কি বোঝাতে চাচ্ছে। আমি এটার মধ্যে আমি থাকবো আজকে, এগুলোর মধ্যে থাকবো। আপনার প্র্যাকটিস এবং পলিসি অবশ্যই সব অনেক ডিফার করে, কিন্তু যাব না, জাস্ট এখানে আপনার ডেফিনেশনটা কি দিছে সেগুলো আমরা একটু কভার করবো, ঠিক আছে? আর আমরা চাচ্ছি কি আপনার 10টা বা 10টার মধ্যে ক্লাসটা শেষ করে দিতে, ওকে? এই ধরনের গুলো আমরা আবার শেষের দিকে আমরা কোশ্চেন গুলো নিব, ওকে? তারপরে দেখেন, তারপরে আপনার ডিতে কি বলছে? ডিতে বলছে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে অন্য কোন দেশের কোন ব্যক্তির উপস্থিতির মাধ্যমে সেবা সরবরাহ, অর্থাৎ প্রেজেন্স অফ ন্যাচারাল পারসন। এখন এইটা কি হতে পারে? আমাদের যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন অথবা একটা ব্রিজ তৈরি করার জন্য আমরা যদি একজন স্পেশালিস্টকে নিয়ে আসি, স্পেশালিস্টকে, ওখানে একজন ইঞ্জিনিয়ার, একজন যে কোনো কিছু স্পেশালিস্টকে নিয়ে এলাম এবং তার কাছ থেকে কি করলাম, আমরা সার্ভিসটা বাই করতেছি তার কাছ থেকে, ঠিক আছে? সার্ভিসটা বাই করতেছি, এইটাও কি হচ্ছে আপনার আমার জন্য ইম্পোর্ট হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? এটা কি হবে? ইম্পোর্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে দেখেন এগুলো তো আগেরটা ছিল না, তো এখানে কিন্তু ডেফিনিশন গুলো আপনার চেঞ্জ হয়েছে নতুন ভার্সনে। ক্লিয়ার হয়েছে না? মানে স্যার আমরা এই সাইডটা সিটি কে যদি একদম সামাপ করি তাহলে বোঝাবে যে বাংলাদেশের সিটিজেন হিসেবে আমি দেশের ভিতরে অথবা দেশের বাইরে অন্য দেশের কারো মাধ্যমে যদি সেবা গ্রহণ করি সেটাই হবে আমার জন্য আমদানি হবে, কারণ আপনার আউটওয়ার্ড রেমিটেন্স যখন হচ্ছে, টাকাটা বাইরে চলে যাচ্ছে, তখনই একদম সিম্পল ভাষা এটা আমাদের জন্য হচ্ছে আমদানি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে তারপর হচ্ছে আমদানি কারক। এখন আমদানি কারক কারা ডিফাইন করবে? যারা আমদানি রপ্তানিকারক ইন্ডেন্টের 2023 অনুযায়ী আপনার কি হচ্ছে নিবন্ধন হয়েছে, তারাই হবে আমদানিকারক। একদম সহজ ভাষায় এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে একটা কোম্পানি হতে পারে, একটা কোম্পানির আপনার ব্রাঞ্চ হতে পারে, যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে পারে বা গ্রুপ অফ ব্যক্তি হতে পারে, যারাই হচ্ছে আপনার আমদানিকারক, রপ্তানিকারক অথবা ইন্ডেন্টেড 2000 আদেশ 2023 বলে আপনার ইম্পোর্টার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে আপনার আমদানিকারক বলবো, ঠিক আছে? ওকে, তারপর দেখেন আমদানি, তারপর হচ্ছে আপনার আমদানি মূল্য। আমদানি মূল্য বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশের অভ্যন্তরে যখন দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে আমদানিকৃত বা অন্ত্রাপ্য বাণিজ্য বা পুনঃরপ্তানির জন্য কিভাবে আপনি সরাসরি আমদানি করলেন, সে আমদানি প্রাইস, তারপর অন্ট্রাপো অর্থাৎ আপনি কি করলেন আরেকটা থার্ড কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করার জন্য আপনি ইম্পোর্ট করছেন, এবং আরেকটা হচ্ছে আপনি রি এক্সপোর্ট করার জন্য যখন আপনি আনছেন কোন পণ্য বা সেবার শুল্কায়নের পূর্বে শুল্ক কর্মকর্তা কর্তৃক নিরূপিত সিএফআর মূল্য। কথাটা এই জায়গায় বুঝতে পারতেছেন? অর্থাৎ এই যে আপনি প্রোডাক্টটা মতো কোনো একটা প্রোডাক্ট আপনি 100 টাকায় কি করছেন, আপনি ইম্পোর্ট করছেন 100 টাকায়। এখন যদি আমি বাংলাদেশের যদি আমি কাস্টমস পার হতে চাই প্রোডাক্টটা, আপনার এখানে কি আমার কাস্টমস আপনার ট্যাক্স দিয়ে আসতে হবে না? কাস্টমসে, হ্যাঁ, আপনার কাস্টমসে শুল্ক দিয়ে আসতে হবে না? অর্থাৎ শুল্ক আরোপনের পূর্বে যে সিএফআর প্রাইসটা, ঠিক আছে, সিএফআর যে প্রাইসটা সেটাই হবে আমার জন্য কি হবে আপনার আমদানি মূল্য, ঠিক আছে? অর্থাৎ এটাকে একটু আগে বলতেছিলাম না যে আপনার শুল্কায়নের পূর্বে অর্থাৎ ট্যাক্স ইম্পোজ করা, কাস্টমসে আমি কাস্টমসে পার করার জন্য যে ট্যাক্সটা দিচ্ছি সেইটা দেওয়ার আগে যে আপনার সিএফআর প্রাইসটা আপনি প্রোফর্মা ইনভয়েস অনুযায়ী আছে
ঠিক আছে, প্রফরমেন্স আছে, সেটাই হচ্ছে আপনার জন্য কি হবে, আপনার ইম্পোর্ট প্রাইস হবে। ক্লিয়ার কি এটা ইম্পোর্ট প্রাইস সম্পর্কে? ওকে, জি স্যার, জি। আচ্ছা আমরা তাহলে পরেরটা যাচ্ছি। ডেফিনেশন দেখেন, যেমন ই কমার্সের ডেফিনেশন কিন্তু আগে ছিল না, আমাদের কিন্তু নতুন এক্সপোর্ট পলিসিতে ই কমার্সের আপনার ডেফিনেশনটা অ্যাড করেছে। ই কমার্সে বা ইলেকট্রনিক কমার্সে এটা কি দিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে যখন এই প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে আপনার যে শাড়ি বিক্রি করতেছে বা আপনি অনলাইনে যে শাড়ি বিক্রি করতেছে, মেকআপ বিক্রি করতেছে, অথবা আপনার যে কোনো বিজনেস আপনি যদি করতেছেন, এই বিজনেস আপনি ইন্টারনেট ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে বিজনেসটা করতেছেন, সেটাই হবে আপনার জন্য ই কমার্স অথবা ইলেকট্রনিক কমার্স হবে। ঠিক আছে, ক্রয় বিক্রয় দুটাই ক্ষেত্রে ই কমার্সের আওতায় আসতেছে। এটা তো ইজি ডেফিনেশন। এটা এটা আমরা সবাই কেউ না কেউ তো কিনতেইছি অনলাইনে, ফেসবুকে। তারপর দেখেন এলসি, আপনার এলসি ডেফিনেশনটা দিয়েছে আমদানির উদ্দেশ্যে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট। অর্থাৎ ইম্পোর্ট করার জন্য আমরা যে এলসিটা খুলতেছি সেটাকে আমার এক্সপোর্ট পলিসি ডিফাইন করতেছে অ্যাজ এ এলসি হিসেবে। ওকে, তারপর হচ্ছে গিফট পার্সেল। গিফট পার্সেল হচ্ছে এখানে বিমান যোগে, ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসে প্রেরিত কোনো উপহার সামগ্রী। আপনি যখন কোনো গিফট পাঠাচ্ছেন কাউকে ডিএচএল এর মাধ্যমে বা হচ্ছে আপনার অন্য কোনো মাধ্যমে, কুরিয়ার যোগে হতে পারে, এই যে কুরিয়ার যোগে বললাম না, অথবা বিমান, স্পেশাল আপনার বিভিন্ন এয়ারলাইন্সে তো আপনার কুরিয়ার ক্যারি করে। সো এইটা কি হবে, আপনার গিফট বা পার্সেল হবে। আর নিষিদ্ধ পণ্য যেটা হচ্ছে, যেটা পরিশিষ্ট ১ অনুযায়ী রপ্তানি নিষিদ্ধ পণ্য, সেটাই আমার জন্য নিষিদ্ধ পণ্য হবে এক্সপোর্টের জন্য। অর্থাৎ গভর্নমেন্ট যদি বলে আজকে যে আমি তেল নিষিদ্ধ পণ্য, সেটাই কি হবে, আমার জন্য নিষিদ্ধ পণ্য হয়ে যাবে। অর্থাৎ গভর্নমেন্ট যেটাকে বলবে সেটাই নিষিদ্ধ। এটা আপনার প্রোডাক্টে এডিবল না এডিবল এটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, আচ্ছা। আর নিয়ন্ত্রিত পণ্য ঠিক একইভাবে পরিশিষ্ট ২ অর্থাৎ অ্যাপেন্ডিক্স ২ যেটা আছে সেটা আমাদের জন্য নিয়ন্ত্রিত পণ্য। আর এটা তো আসছে, এটা দরকার নাই, নিতে বলতে আমরা এটাকেই বলবো এক্সপোর্ট পলিসি অ্যাক্ট আপনার ২৪ থেকে ২৭। এখন দেখেন স্যাম্পলের ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ, আর আমরা পরবর্তী চ্যাপ্টারে কত টাকা আপনি স্যাম্পল পাঠাতে পারবেন এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। স্যাম্পল বা নমুনা বলতে সেটাকে বোঝাবে যে যতটুকু আপনি আনলে বা যতটুকু পাঠালে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন না বা কমার্শিয়ালি আপনি ওটা ইউজ করবেন না। ঠিক আছে, কমার্শিয়ালি কি করবেন না, ইউজ করবেন না, ওটা হচ্ছে স্যাম্পল। আর পণ্য ডেফিনেশনকে এটা রেফার করছে আপনার কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ফার্স্ট শিডিউলে বর্ণিত কোনো পণ্য। অর্থাৎ এই জায়গায় জাস্ট সংক্ষেপে একটু বলি, আপনার কাস্টমস অ্যাক্টে ১৯৬৯ এ পণ্য বলতে কি করছে, যেটা আপনার কি করবে, ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, এবং আপনার কোনো চাহিদা পূরণ করবে, ওটাই হচ্ছে আপনার জন্য পণ্য বা প্রোডাক্ট। ওকে, তারপরে দেখেন পুনঃরপ্তানি, রি-এক্সপোর্ট, এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। পুনঃরপ্তানি অথবা রি-এক্সপোর্ট, পুনঃরপ্তানি বা রি-এক্সপোর্ট, এটা কি হচ্ছে, ফার্স্টে তিনটাকে কিন্তু আপনি ডিফাইন করছে। প্রথমে যেটা বলছে পুনঃরপ্তানি, সেটা হচ্ছে আপনি, আচ্ছা আমি আগে ডেফিনেশনটা বলি তারপর আমি এক্সপ্লেনেশনটা বলতেছি। ডেফিনেশনটা হচ্ছে রপ্তানিকৃত পণ্য গুণগত মান বা পরিমাণে গরমিল অথবা অন্যান্য কারণে দেশে ফেরত আসলে তাই স্থানীয়ভাবে পুনঃ প্রক্রিয়াকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান বা আকৃতির যে কোনো একটির অথবা উভয়ের পরিবর্তন পূর্বক আমদানিকৃত পণ্যের মূল্যের সাথে ন্যূনতম 10% মূল্য সংযোজন পূর্বক। আচ্ছা দেখেন এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে কি, এখানে কিন্তু বলছে দেখেন আপনার 10% মূল্য সংযোজন পূর্বক অথবা ব্যতি রেখে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় রপ্তানি করা।
এখন দুইটা এই জায়গায় জিনিস আছে, পুনঃরপ্তানিটা এই ডেফিনেশনটা আরেক জায়গায় দিছে, সেখানে কি বলছে আপনার এই ব্যতি রেখেটা এই এতটুকু আবার বাদ দিচ্ছে, ঠিক আছে? এখন কোন কোন ক্ষেত্রে হতে পারে যে আপনার ধাপে ধাপে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো এক্সপোর্ট করছেন, আমরা কোনো গার্মেন্টস প্রোডাক্ট আমি কি করলাম ইউএসএ তে আপনি এক্সপোর্ট করছেন, কিন্তু সেই প্রোডাক্টটা কি হচ্ছে আপনার কোয়ালিটি টেস্টে ফেল করছে, ঠিক আছে, কোয়ালিটি টেস্টে ফেল করছে, এবং সেই প্রোডাক্টটা কি করছেন আপনি দেশে ফেরত আনছেন এবং পুনঃ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আবার কিছু পরিবর্তন করে দুইভাবে কি বলছে কোয়ালিটি এবং ফিজিক্যালি আপনি এই দুইটা চেঞ্জ আনলেন, প্রোডাক্টের কোয়ালিটি আপনি ইমপ্রুভ করলেন, অথবা যে আপনি কি করছেন আরো কিছু সেলাই টেলাই করে চেঞ্জ করে আপনি কি করছেন আমদানি, এটা কিন্তু আপনি যে আবার যেটা আপনি বাংলাদেশে ঢুকাইছেন, যে দামে আপনি কি করছেন বাংলাদেশে ঢুকাইছেন, সেই মূল্যের সাথে পুনঃরপ্তানির জন্য যে আমদানি আপনি করছেন আবার বাংলাদেশ, সেটা হচ্ছে আপনার আমদানি মূল্য হবে কিন্তু আবার, ঠিক আছে? তো সেই মূল্যের সাথে আপনি কি করছেন আরো অ্যাটলিস্ট 10% মূল্য আপনি কি করছেন ভ্যালু এডিশন করে আপনি কি করছেন আবার নির্ধারিত সময়ের মধ্যে কি করছেন আপনি এক্সপোর্ট করে দিচ্ছেন, ঠিক আছে? যেমন হচ্ছে এই গার্মেন্টস কি আছে, আপনার এরকম গার্মেন্টস প্রোডাক্টের যদি আপনার এরকম কি বলে ডিফল্ট হয় এবং সেটা আবার কি করছে বাংলাদেশে আপনি ফেরত আসছেন, এখন যেটা কি আপনি লিয়েন ব্যাংকের মাধ্যমে গ্যারান্টি দেন না যে এই প্রোডাক্টটা আমার 1 বছরের মধ্যে আপনি কি করবেন আবার এক্সপোর্ট করবেন, এরকম বলা থাকে না? লিয়েন ব্যাংক আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে 1 বছরের মধ্যে আপনি কি করবেন আবার এই প্রোডাক্টটা আপনি ভ্যালু এডিশন করে আপনি এক্সপোর্ট করবেন, এই কথাটা বলছে যে আপনার নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় রপ্তানি, এর জন্য কিন্তু এই কথাটা কিন্তু বলতেছে যে আপনার সংযোজন পূর্ব 10% আপনি অ্যাড করতেছেন, অথবা অ্যাড না করে আপনি কি করলেন ওই আপনি ওই পোর্ট থেকে আবার কি করতেছেন আপনি নির্ধারিত সময়ের মধ্যে আবার যে এক্সপোর্টটা করে ফেলতেছেন, সেটা হচ্ছে আপনার এই ডেফিনেশন অনুযায়ী রি এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, ইংলিশ ওয়ার্ডটা কিন্তু লিখে রাখেন, এটা হচ্ছে আপনার রি এক্সপোর্ট, ক্লিয়ার? রি এক্সপোর্ট এটা একটা। তারপরে দেখেন খতে বলছে, খতে যেটা বলছে যে আপনার হ্যাঁ একটা মিনিট আসছে, একজন করে প্লিজ বলেন, প্লিজ বলেন। স্যার এখানে ওই 10% এবং ব্যতি রেখে স্যার এটা যে মিনিমাম 10% আর হ্যাঁ আর ব্যতি রেখে আসলে এটা বাদ দিয়ে এটা না বললেও তো স্যার হয়ে যায়, ঠিক না? এখানে ন্যূনতম 10% দেওয়ার কোনো আছে কি? মানে 10% না করেও যদি আমি করি তাহলেও তো আমার পূর্ণ রপ্তানি হবে। হ্যাঁ, এটা কিন্তু এই দেখেন এটা কি বলছে, অথবা কিন্তু সুযোগ রেখে দিয়েছে যে আপনি যে কিছু কিছু প্রোডাক্ট আসে যে আপনার কিছু ডিফল্ট আছে যে আপনি মানে কি বলেন আপনি কোনো কিছু না বাড়িয়ে আপনি না করে কিন্তু কি করতেছেন, অর্থাৎ দামটা না বাড়িয়ে আপনি এই জায়গায় এইখানে এই সুযোগটা রাখছে যে ব্যতি রেখে, ঠিক আছে? দেখেন এখানে পুনঃরপ্তানি এই ডেফিনেশনটা দিছে না, আরেক জায়গায় ডেফিনেশনটা দিছে, দাঁড়ান আমি একটু যাচ্ছি আরেকটা চ্যাপ্টারে পুনঃরপ্তানি ডেফিনেশনটা একটু আপনার এই জায়গায় দেখেন, এটার মধ্যে দেখেন, এটা একটু পড়েন, এটার মধ্যে একটু কি আপনার কি কনফ্লিক্ট লাগতেছে না? দেখেন তো ওই দুইটা ডেফিনেশনের মধ্যে পুনঃরপ্তানি যে এখানে আবার কি বলছে, জি স্যার ডেফিনেশন এখানে কিন্তু লাস্টের অংশটুকু আপনার নাই। সো তাহলে যেটা হচ্ছে কি আপনার ওই ডেফিনেশনের মধ্যে আমার সুযোগ রাখছে যে আপনার মনে করেন আপনার কিছু কিছু প্রোডাক্ট একদম আপনার পোর্টে এনে ওটা চেঞ্জ করে আপনি না করেও না অ্যাটলিস্ট না আপনি কি করে না বাড়িও আমি কি করতে পারবো এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে? এটা সুযোগ রাখছে, এটা সুযোগ রাখছে এখানে।
ওকে, কিন্তু আমরা আগে ইভেন আগেরও যেটা এক্সপোর্ট পলিসিতে ছিল যে আপনার প্রোডাক্টটা যে আমার ফেরত আসছে আপনি আবার পুনরায় রপ্তানির উদ্দেশ্যে যে প্রোডাক্টটা আপনি ফেরত আনছে সেই প্রোডাক্টের সাথে অ্যাটলিস্ট 10% ভ্যালু অ্যাডিশন করে আপনি যে এক্সপোর্ট করতেছে, এটাই পুনরপ্তানি ছিল আগের ডিভিশন। কিন্তু এবার জাস্ট এটাও অ্যাড হয়েছে যে ব্যতি রেখে, ঠিক আছে, যে মূল্য সংযোজনপূর্বক অর্থাৎ 10% আমি মূল্য সংযোজনপূর্বক না করেও আমি যদি নির্ধারিত সময়ের মধ্যে এক্সপোর্ট করে দেই, সেটাও আমার কি হচ্ছে এখানে রি এক্সপোর্ট হিসেবে কাউন্ট হচ্ছে এটা। আচ্ছা, তারপর দেখেন ক্ষতে যে আমরা ক্ষতে হচ্ছে যখন আমার কোনো এজেন্ট থাকবে, বিদেশি এজেন্ট থাকবে এবং বাংলাদেশে প্রদর্শনের জন্য যেসব আপনার মনে করেন ডায়মন্ড বা যন্ত্রপাতি, অর্থাৎ মেলাতে আপনার যন্ত্রপাতি আনলো এবং সেটা হচ্ছে অস্থায়ীভাবে আনছে আপনাদের এখানে জাস্ট এক্সপোর্ট প্রদর্শনীর জন্য, এবং সেটা কি করতেছে পুনরায় আমদানি করার পর পুনরায় তাদের প্রিন্সিপাল যদি ফেরত পাঠায় বাংলাদেশ থেকে, ওটাও কি হবে আপনার আমার রি এক্সপোর্ট হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন পয়েন্টটা? স্যার তার মানে এটা কি এরকম যে বর্তমানে বাণিজ্য মেলা চলতেছে, এখানে বাণিজ্য মেলায় হয়তো অন্য দেশের একটা শোরুম মানে অবস্থান করতেছে, এখানে ওরা কিছু যন্ত্রপাতি শো করতে আসছে, আবার মেলা শেষ হলে তারা নিয়ে যাবে। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, লাইক দিস, এটাই হচ্ছে। ঠিক আছে, পুনরায় কি করছে তাদের প্রিন্সিপাল অফ প্যারেন্ট কোম্পানি নিকট ফেরত পাঠাবে, অর্থাৎ ওটা শোটা শেষ করে মনে করেন যে বাংলাদেশে আপনার যে রয়্যাল এনফিল্ড আনছে না, রয়্যাল এনফিল্ড আপনার কিছু কিছু মডেল আনছে এগুলো শো এক্সিবিশন করার উদ্দেশ্যে। হ্যাঁ, এক্সিবিশন, এটা যদি এক্সিবিশন করে আবার বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে পাঠায় দেয়, ওটা কি হবে আপনার আবার রি এক্সপোর্ট হবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় সেল করতেছে না। তারপরে ক নাম্বারে যেটা বলছে আপনার মনে করেন যে আপনার বিভিন্ন এক্সিবিশন যে মেশিনগুলো আছে, ঠিক আছে, এক্সিবিশন বিভিন্ন যে আপনার এক্সকাভেটর অথবা যে আপনার আরো যে মেশিন আছে আপনার যে কাজ করে ডেভেলপমেন্ট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাজ করে, সেগুলো তো অনেক দাম। তো আমরা কি লিজে আনি না? লিজে তো হ্যাঁ, লিজে আনি। তো সেটা যখন আপনার প্রজেক্টটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ব্রিজ করার জন্য বা পদ্মা সেতু তৈরি করার জন্য যে চায়না থেকে যে মেশিনগুলো আমরা ভাড়া আনছিলাম, তখন সেটা কি করতাম ওই কাজ শেষ হওয়ার পরে যখন আমরা ওই দেশে আবার ফেরত পাঠালাম, এটাও কি হবে আমার জন্য রি এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। বুঝছেন? বাকিটা এখানে আমি যখন মানে ডেভেলপমেন্টের জন্য কোনো ইকুইপমেন্ট বাইরে থেকে আনার সময় কি এটা ইম্পোর্ট হিসেবে কাউন্ট হয়? এটা তো আমদানি হচ্ছে। হ্যাঁ, আমদানি হচ্ছে, তারপর আপনি কি করতেছেন, কাজ শেষ আপনি আবার এটা পাঠিয়ে দিচ্ছেন, আপনি তো এটা আমদানি করতেছেন। ঠিক আছে, আমদানি তো আপনি তো দেখাচ্ছেন যে কস্ট মানে নরমাল প্র্যাকটিক্যালি স্যার আসলে আমদানি হিসেবে ট্রিট করে, তাই তো? এটা একটুই করা লাগবে, কিন্তু যেটা হচ্ছে আপনার আমদানি হচ্ছে, এটা আমদানি হিসেবে ট্রিট করতেছে যে আমি সার্ভিসটা নেওয়ার জন্য আনতেছি না বাংলাদেশে, সার্ভিসটা নেওয়ার জন্য। কোনটা? এটা একটু প্র্যাকটিক্যালি একটু দেখতে হবে যে আপনার লিজ, আমরা তো লিজে আনতেছি, ঠিক আছে, এটা একটু দেখতে হবে ওটা পরে। তারপরে দেখেন পুনঃরপ্তানির আওতায় আমদানি মূল্য, অর্থাৎ আমি যে পুনঃরপ্তানির আওতায় আমদানি মূল্য, অর্থাৎ রি-এক্সপোর্ট করার জন্য যে প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করলাম, এক্ষেত্রে আমার ইম্পোর্ট প্রাইস কোনটা হবে। সো দেখেন কথাটা কি বলছে, অর্থ সংশ্লিষ্ট পণ্য রপ্তানির সময় জারিকৃত প্রোফর্মা ইনভয়েসে প্রদর্শিত পণ্যের এফওবি বা সিএফআর মূল্য হচ্ছে আপনার এই জায়গায় পুনঃরপ্তানির আওতায় আমদানি মূল্য। কথাটাকে বুঝতে পারছেন? কঠিন না? হ্যাঁ, এই সেন্টেন্সটাকে বুঝতে পারছেন কিনা? ট্যাক্সেশনের আগের মূল্য যেটা ইম্পোর্ট করার ট্যাক্স না, ট্যাক্সেশনের এই জায়গায় কিছু নাই। এই জায়গায় যেটা বলছে আপনাকে পণ্য রপ্তানির সময় জারিকৃত পিআইতে, ঠিক আছে, আমি যে বাংলাদেশ থেকে
প্রথমে আমি কি করছি, প্রথমে এটা এক্সপোর্ট করছি না, এক্সপোর্ট করছি এবং কোনো কারণে প্রোডাক্ট আমার কি হয়েছে, আপনার ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এখন প্রোডাক্টটা আমি কি বাংলাদেশে আবার কি করতেছি, ফেরত আনতেছি। কথা বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার বুঝতেছি, বলেন। কথাটা আমি যে প্রোডাক্টটা পাঠাচ্ছি, মনে করেন আমি আপনার বাচ্চাদের সোয়েটার পাঠাইছি ইউকে তে, বাচ্চাদের সোয়েটার, যে ভেলাটেক্স গার্মেন্টস আছে না, ভেলাটেক্স আপনাদের গার্মেন্টস এর তো ইস্যু অনেক, ভেলাটেক্স গার্মেন্টস এগুলো তো প্রোডাক্ট করে ভেলাটেক্স। সো ভেলাটেক্স গার্মেন্টস কি করছে, আপনার বাচ্চাদের একটা কি করছে, সোয়েটার বানাইছে, সোয়েটার একটা লট পাঠাইলো, ঠিক আছে, ইউকে তে। এখন ইউকে তে সোয়েটারের লট পাঠাইলো এবং আপনার সেই লটটা কি করলো, কোয়ালিটি টেস্টে ফেল করলো ইউকে তে। তো ওই প্রোডাক্টটা আমি আবার কি করলাম, বাংলাদেশে কি করলাম, ফেরত আনলাম। ঠিক আছে, ফেরত আনছি। কেন ফেরত আনতেছি, যে ওইটা যে কোয়ালিটি টেস্টে ফেল করছে, ওইটা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে চেঞ্জ করে আমি আবার কি করব, আবার এক্সপোর্ট করব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, যে আমি প্রোডাক্টটা আবার কি করব, রি-এক্সপোর্ট করব, চেঞ্জ করে। এখন এই যে আমি ইউকে থেকে আবার বাংলাদেশে আমি প্রোডাক্টটা যে আপনার ইম্পোর্ট করলাম, এই যে প্রোডাক্ট ইম্পোর্ট প্রাইস কোনটা হবে, তাহলে ইম্পোর্ট প্রাইসটা হচ্ছে আপনার এক্সপোর্ট করার সময় ইউকে তে, এক্সপোর্ট করার সময় আমার পিআই তে আমি যে প্রাইসটা দেখাইছি ইউকে তে এক্সপোর্ট করার সময়, এখন আবার বাংলাদেশে যে আমি আবার ফেরত আনলাম, ওই প্রাইসটাই হবে হচ্ছে আপনার কি ইম্পোর্ট প্রাইস। আমি কি কথাটা কি বুঝাতে পারছি আপনাদের? বাকিরা কি বুঝতে পারছেন তো? স্যার একটু একবার বলবেন কেন? আচ্ছা, আরেকবার আমি বলতেছি, আমি একদম ভেঙে ভেঙে বলতেছি। দেখেন, আমি বাংলাদেশ থেকে সোয়েটার ভেলাটেক্স কি করলো, সোয়েটার পাঠালো হচ্ছে ইউকে তে। তো আমি যে ইউকে তে আপনার পাঠাচ্ছি, আমি এই জায়গায় একটা পিআই আমি দিছি না, যে এত প্রাইসে, যখন আমি কাস্টমসে জমা দিছি না, যে এত প্রাইসে আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি ইউকে তে, পিআই দিছি না, আমি জমা দিছি না। মনে করেন হচ্ছে 8 পাউন্ড বা 10 পাউন্ডে আমি প্রোডাক্টটা কি করতেছি, ইউকে তে আমি এক্সপোর্ট করতেছি। ওকে, 10 পাউন্ডে আমি ইউকে তে প্রোডাক্ট এক্সপোর্ট করছি। এখন এই প্রোডাক্টটা কি হলো, আপনার ইউকে তে কোয়ালিটি ফেল করলো এবং ইউকে থেকে আমি আবার বাংলাদেশে কি করলাম, ইম্পোর্ট করলাম। কি উদ্দেশ্যে, যে আমার কোয়ালিটিটা ইমপ্রুভ করে আমি আবার কি করব, আপনার ইউকে তে আমি সেটা আবার রি-এক্সপোর্ট করব অথবা অন্য কোনো যে কোনো মার্কেটে। এখন কথা হচ্ছে, ইউকে থেকে যে আপনার বাংলাদেশে আমি প্রোডাক্টটা আবার আনবো, এই যে আমার আবার কাস্টমসে বলতে হবে না যে আমি প্রোডাক্টটা আবার আমদানি করতেছি রি-এক্সপোর্ট করার উদ্দেশ্যে। এখন এই প্রোডাক্টটার ইম্পোর্ট প্রাইস কোনটা হবে, ইম্পোর্ট প্রাইস হবে, আমি এক্সপোর্ট করার সময় আমি প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছি হচ্ছে কি 10 পাউন্ড। সো আমি যখন রি-এক্সপোর্ট করার উদ্দেশ্যে আবার বাংলাদেশে আপনার প্রোডাক্ট আমি এন্ট্রি করাচ্ছি, তখনও সেটার কি হবে, ইম্পোর্ট প্রাইসটা হবে হচ্ছে আপনার 10 পাউন্ড। 10 পাউন্ড হবে। ঠিক আছে, কারণ আমি কিন্তু কি করব, রি-এক্সপোর্ট করার জন্য কি করলাম, আবার ইউকে থেকে ফেরত আনলাম প্রোডাক্টটা। স্যার মূল কথা হচ্ছে যে প্রাইসটা সেম হবে, আমার ইম্পোর্ট এক্সপোর্ট দুইয়ের ক্ষেত্রে প্রাইসটাই সেম হবে। সেটা না এফওবি না, এটা না, এটা কথাটা না, সেটা হচ্ছে কি, দেখেন আমি রি-এক্সপোর্টের জিনিসটা প্রথমে কি হয়, রি-এক্সপোর্টে আমি প্রোডাক্ট এক্সপোর্ট করছি যে কোনো একটা এই জায়গায় কি হচ্ছে, ভিয়ালা ট্যাক্স আপনার কি করছে, ইউকে তে প্রোডাক্ট এক্সপোর্ট করছে। ঠিক আছে, প্রথমে এক্সপোর্ট করছে, এক্সপোর্ট করছে না, এক্সপোর্ট করছে একটা, মনে করেন একটা 10 পাউন্ডের মূল্যে একটা সোয়েটার বা যেটাই হোক, একটা ওই সোয়েটারটা আপনার ইউকে তে এক্সপোর্ট করছে। তখন আমি এটা পিএ তে দেখাইছি না, যে আমার এটা এফওবি প্রাইস বা এটা আমার সিএফআর প্রাইস, আমি দেখাইছি না, আমি তো দেখাইছি 10 পাউন্ড, মনে করেন এখানে 10 পাউন্ড হচ্ছে আমার এফওবি প্রাইস। ওকে, এখন ইউকে তে কি হলো, ফেল করলো। এখন আমি ইউকে থেকে আবার বাংলাদেশে আনতেছি, তখন কিন্তু আবার কাস্টমসকে বললাম এই প্রোডাক্টটা কিন্তু আমি কি করব, রি-এক্সপোর্টের জন্য আমি কি করতেছি, ইম্পোর্ট করতেছি, রি-এক্সপোর্ট করার জন্য ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, রি-এক্সপোর্ট করার জন্য আমি আবার ইম্পোর্ট করতেছি। এখন দেখেন
এই যে আমার কি একটা কাস্টমস আমার কি এটাকে ঘোষণা করতে হয় না যে প্রোডাক্টের ইম্পোর্ট প্রাইসটা কত, ঘোষণা করতে হয় না? এখন এই যে প্রাইসটা, কোন প্রাইসটা আমার ইম্পোর্ট প্রাইস হবে? ইম্পোর্ট প্রাইসটা হবে আমি যে প্রথমবার এক্সপোর্ট করলাম ইউকেতে 10 পাউন্ড মূল্যে আমার এই সোয়েটারটা 10 পাউন্ড, এই 10 পাউন্ড হচ্ছে এখন আবার হবে কি আমার ইম্পোর্ট প্রাইস হবে। পরবর্তীতে আমি এবার কি করতেছি, এটা 10% ভ্যালু এডিশন করে মনে করেন 11 পাউন্ডে আমি কি করলাম আবার এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে? কিন্তু প্রথম দিকে হচ্ছে প্রথমে যে প্রাইসে আমি এক্সপোর্ট করছিলাম 10 পাউন্ড মূল্যে যে এক্সপোর্ট করছিলাম এফওবি প্রাইসে, এখন সেটাই হবে হচ্ছে আমার জন্য ইম্পোর্ট প্রাইস, সেটাই হবে। কিন্তু স্যার আমার ওই কান্ট্রি থেকে আমার দেশে আনতে যে ফ্রেটটা গেছে ওইটা আমার মাঝখান দিয়ে লস, মাঝখান দিয়ে লস হচ্ছে, কিন্তু আপনি কি করতেছেন ওটা আবার ভ্যালুয়েশন করতেছেন না। হ্যাঁ, আপনি এটা রি-এক্সপোর্ট করার জন্য আপনি করতেছেন, সেটা তো আপনার কিন্তু কাস্টমসে কিন্তু আবার বলেই দিচ্ছেন যে রি-এক্সপোর্ট করার উদ্দেশ্যে অথবা অন্ট্রপো বাণিজ্যের উদ্দেশ্যে আমি কি করতেছি, এটা ইম্পোর্ট করতেছি। এটা পরে আমরা পাবো কিন্তু এই ওয়ার্ডটা, ঠিক আছে? এখন বুঝছেন কিনা যে এটা যে আপনার রি-এক্সপোর্টের আওতায় ইম্পোর্ট প্রাইস কোনটা হচ্ছে, বুঝছেন তো না? আচ্ছা, ঠিক আছে। স্যার অন্ট্রপো বাণিজ্য আর রি-এক্সপোর্ট কি তাহলে কি অনেকটা সেম? আপনার অন্ট্রপো বাণিজ্যটা রি-এক্সপোর্ট সেম না তো? সেম হবে কেন? অন্ট্রাপোতে কোনো ভ্যালু আমার কাস্টমার চেঞ্জ করা যেতে পারে, প্যাকেজিং চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, ওটা হচ্ছে একটা কান্ট্রি থেকে প্রোডাক্ট আমার দেশে ঢুকবে অন্ট্রাপোতে ঢুকবে না, ওটা হচ্ছে অন্য একটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করে তারপর এক্সপোর্ট করা, আর ওটা কোনটা বেরিয়ে আনা যাবে না, বাইরে আসবে না, আমার দেশে ঢুকবে না। না, আপনারা বুঝতেছেন না, আপনারা বুঝতেছেন মানে আমি ভালো ক্লাস দিচ্ছি এবং আপনারা আসলে একদম কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, না আমারও ভালো লাগে। আচ্ছা, তারপর এখানে দেখেন প্রধান নিয়ন্ত্রক কি বলছে। প্রধান নিয়ন্ত্রক অর্থাৎ আপনার ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট সেকশন 2 অনুযায়ী চিফ কন্ট্রোলারের যে এক্সপোর্ট আপনার ডেফিনিশন দিছে, সেটাই ডেফিনিশন এই জায়গায় কাউন্ট করছে। ডেফিনিশনটা আর এখানে আনলাম না, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন পারমিট বলতে কি বোঝায়। পারমিট হচ্ছে যে কোনো প্রকার আমদানি রপ্তানি আপনার যে কোনো প্রকার কাজ করার জন্য সরকার যে আপনার স্পেসিফিক অর্থাৎ যেটার জন্য যে আপনার অর্ডার প্রোভাইড করবে সেটাই কি হবে আপনার জন্য পারমিট হিসেবে কাউন্ট হবে। যেমন আপনার আমদানির জন্য আইআরসি যেটা ইস্যু করবে বা এক্সপোর্টের জন্য আপনার ইআরসি যেটা ইস্যু করবে বা ক্লিয়ারেন্স কাস্টমস যেটা ইস্যু করবে, অর্থাৎ কাজ করার জন্য যে কোনো ছাড়পত্র স্পেসিফিক ডিসিশন, ঠিক আছে? স্পেসিফিক যে আপনার যেমন বিডার যদি আপনার পারমিশন লাগে সেটাই আপনার জন্য পারমিট, আবার যদি বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে সেটাই আপনার জন্য পারমিট, ঠিক আছে? অর্থাৎ কাজ করার জন্য আপনি স্পেসিফিক আমদানি বলেন রপ্তানি বলেন যে কোনো যেটা স্পেসিফিক কাজ করানোর যে স্ব বডি আপনাকে পারমিশন দিবে সেটাই হচ্ছে আপনার জন্য পারমিট। আচ্ছা, তারপরে দেখেন প্রচ্ছন্ন রপ্তানি, এটা বা ইংলিশে বলে কি ডিম এক্সপোর্ট বলে না? প্রচ্ছন্ন রপ্তানি ডিমড এক্সপোর্ট, ঠিক আছে? ডিমড এক্সপোর্ট যে আপনি এখানে কি সরাসরি রপ্তানি করতেছেন না, সরাসরি রপ্তানি করতেছেন না মানে ছায়া রপ্তানি, কিন্তু আপনার ফরেন কারেন্সি আসতেছে ওইভাবে সরাসরি না করে আপনি যে কাজটা করতেছেন ওটা কি করতেছে আপনাকে ফরেন কারেন্সি আর্ন করতে কোনো না কোনো ভাবে দেশকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে হেল্প করতেছে। তো আপনার প্রথম ডেফিনিশনটা কি দিচ্ছে কতে দেখেন, কতে বলছে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য অভিপ্রেত কোনো পণ্য বা সেবার উপকরণ নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ। এখন দেখেন আপনি মনে করেন হচ্ছে বাংলাদেশে আপনি একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান, আপনি বোতাম প্রডিউস করে নারিকেলের বোতাম বা অন্য কোনো কিছু আপনি একটা বোতাম প্রডিউস করেন। এখন সেই বোতামটা হচ্ছে আপনি বাংলাদেশে একটা গার্মেন্টস কে প্রোভাইড করেন যারা কি করে 100% মনে করেন এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস প্রডিউস করে 100%। এখন সে কি করতেছে আপনার সে যেহেতু 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করতেছে গার্মেন্টসটা প্রোভাইড করে, সে যখন আপনার সেল করতেছে ইউকে তে সেল করতেছে সে কি পাচ্ছে ফরেন কারেন্সি পাচ্ছে না। এখন
এই যে ফ্যাক্টরটা যে আপনি ওই প্রোডাক্ট একটা শার্টের জন্য একটা প্যান্টের জন্য যে আপনি প্রোডাক্ট আপনি কি করতে একটা যে কোনো একটা আপনি একটা প্রোডাক্ট বা কোনো কিছু আপনি সার্ভিস সাপ্লাই করতেছেন, এইটাও কি হবে আপনার ডিমড এক্সপোর্ট হিসেবে কি হচ্ছে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের বাফারিং হচ্ছে কিন্তু তাহলে নেটের অবস্থা তো কোনো জায়গায় খারাপ, ওঠানামা করতেছে বুঝছেন, অনেক জায়গায় তো বাফারিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না অনেকে আপনারা যে হোয়াটসঅ্যাপে দেখতেছেন। তারপর কি দেখেন কোন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবা সরবরাহ। এখন দেখেন এই যে যমুনা ব্রিজ অথবা যেটা হচ্ছে আপনার পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজে যখন কি যমুনা ব্রিজ বাংলাদেশে বানাইছে আপনার জাইকা বানাইছে, জাইকা তো আমরা নাম শুনছি না, জাইকা নাম শুনছি। এখন দেখেন জাইকা মনে করেন একটা আপনার টেন্ডার ইস্যু করছে যে জায়গাতে সিমেন্ট সরবরাহ করার জন্য, জায়গাতে সরি আপনার যমুনা ব্রিজে কাজ করার জন্য বাংলাদেশে মনে করেন আপনার সিমেন্ট সরবরাহ করতে হবে। এখন এই টেন্ডারটা হচ্ছে বাংলাদেশের যে কোনো সিমেন্ট কোম্পানি, শাহ সিমেন্ট অথবা ক্রাউন সিমেন্ট, একটা বাংলাদেশ একটা সিমেন্ট কোম্পানি, আমি কোন স্পেসিফিক সিমেন্ট কোম্পানি করতেছি না, ওই সিমেন্ট কোম্পানি কি করলো টেন্ডারটা পাইলো। এখন শাহ সিমেন্ট কোম্পানি হচ্ছে আপনার যমুনা ব্রিজ তৈরি করার জন্য কি করলো, আপনার সিমেন্টে যে প্রোভাইড করলো সেটা কিন্তু আপনার কি বাংলাদেশের মধ্যে থাকতেছে না, বাংলাদেশের বাউন্ডারিকে পার হচ্ছে না, এবং সে পেমেন্টটা কিন্তু পাচ্ছে আপনার ফরেন কারেন্সিতে। যদি পায় তখন সেটাও কি হবে আপনার ডিমড এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ওকে। এবং লাস্ট একটা হচ্ছে যখন আপনার লোকাল এলসির মাধ্যমে যখন আপনি একটা লোকাল এলসি খোলেন এবং পেমেন্টটা যখন আপনি ফরেন কারেন্সিতে পান তখন সেটাও কি হবে আপনার ডিমড এক্সপোর্ট হবে। ঠিক আছে, যেমন মনে করেন এয়ারলাইন গুলোতে আপনার খাবার সরবরাহ করে না, আপনার বিভিন্ন 5 স্টার হোটেল এগুলো, তখন এইটার জন্য যদি মনে করেন একটা লোকাল এলসি খোলে তখন এটা পেমেন্টটা যদি ফরেন কারেন্সিতে হয় তখন সেটাও কি হবে আপনার ডিমড এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, না ওটা তো সরাসরি এক্সপোর্ট হিসেবে কাউন্ট হচ্ছে না, সরাসরি এক্সপোর্ট হিসেবে তো কাউন্ট হচ্ছে ওটা সরাসরি। স্যার এই ডিমড এক্সপোর্ট কি অ্যাকচুয়ালি একটা এক্সপোর্ট কাইন্ড অফ? আপনার এটা তো কি বলে প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে করতেছে, এটা তো আপনার এক্সপোর্ট তো হচ্ছে, টোটাল এক্সপোর্ট তো হচ্ছে, কিন্তু আপনার সরাসরি মনে করেন আপনার মনে করেন আপনার যে শাহ সিমেন্ট যখন আপনার কি করতেছে সিমেন্টটা আপনার যমুনাতে দিচ্ছে, যমুনা ব্রিজের জন্য জায়গাকে প্রোভাইড করতেছে, তখন কি করতেছে আপনার এটা যেটা কি হচ্ছে ইএক্সপিটা আপনার লাগতেছে না, কারণ যেটা বাংলাদেশের বাইরে থেকে যাচ্ছে না, কিন্তু পেমেন্ট যেহেতু আপনার ফরেন কারেন্সিতে পাচ্ছে এটাও কিন্তু আপনাকে ওভারঅল এক্সপোর্টের সাথে কি হবে কাউন্ট হবে ওভারঅল। ঠিক আছে, ওকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিমড এক্সপোর্টের ডেফিনিশনে, ডিমড এক্সপোর্ট এটা কিন্তু বাদ দিবেন না কেউ পরীক্ষার জন্য। স্যার এটা কি লোকাল এক্সপোর্ট বলা যাবে স্যার? লোকাল না লোকাল এক্সপোর্ট না। ঠিক আছে স্যার আমাদের কি এক্সামে এমসিকিউ আসবে নাকি আমাদের রিটেন কিছু করতে হবে? না এখন তো এক্সামে তো দুটো পার্ট, একটা হচ্ছে আপনাদের যে কুইজগুলা ঠিক আছে, এখন নিব আপনাদের কুইজ। এখন কুইজগুলোতে আপনার এমসিকিউ অথবা ট্রু ফলস আসবে, ঠিক আছে এমসিকিউতে, এখন কুইজগুলোতে। কিন্তু যখন ফাইনালে আপনারা পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা হবে হচ্ছে আমাদের আপনার 80 মার্কের পরীক্ষা হবে, আপনাদের 80 মার্কে। তো সেখানে হচ্ছে আপনার এমসিকিউ আসবে, ট্রু ফলস আসবে, গ্যাপ আসবে, আবার ডেফিনেশনও আসবে, ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন। তো কোশ্চেনগুলো ওইভাবে হতে পারে যে আপনাকে বলা হতে পারে যে আপনার রি এক্সপোর্টে কত % আপনার ভ্যালিডেশন করতে হবে,
ঠিক আছে, তখন আপনাদের থাকলো অপশন 5%, 8%, 10%, এভাবে আসতে পারে, অথবা ফিল ইন দ্য গ্যাপস থাকলো 10% লিখলেন, অথবা ডেফিনেশন আসলো অন্ট্রোপোট্রেট, এটা ডেফিনেশন আপনি ব্যাখ্যা করবেন অন্ট্রোপো। কিন্তু কুইজগুলো হবে আপনার এমসিকিউ অথবা ট্রু ফলস কুইজগুলোতে। ফাইনাল পরীক্ষা জি বলেন। হ্যাঁ, ইংলিশে আসবে, ইংলিশে লিখবেন, আপনার বুঝাতে পারলেই হয়েছে, কারণ এটা বাংলাটা আনছে, কারণ এটার ইংলিশ বের হয় নাই, আর চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে এটা, ঠিক আছে, অনেক চেঞ্জ হয়েছে। ওকে, তারপর দেখেন নতুন আরেকটা যে ডেফিনেশন কাউন্টার ট্রেড, এটা কিন্তু ছিল না আগে, কাউন্টার ট্রেড নতুন অ্যাড করছে। কাউন্টার ট্রেড কি বলছে দেখেন, যে বাংলাদেশের আমদানিকৃত পণ্যের মূল্য দ্বারা বাংলাদেশ হতে রপ্তানিকৃত মূল্য সমন্বয়, কিংবা বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যের মূল্য দ্বারা বাংলাদেশে আমদানিকৃত পণ্যের মূল্য সমন্বয় ব্যবস্থা। অর্থাৎ আমি মনে করেন হচ্ছে আপনার মালয়েশিয়ার সাথে ট্রেড করি, মনে করেন আমাদের সবচেয়ে বেশি ট্রেড হয় কি চায়নার সাথে না, চায়নার সাথে, তারপর হচ্ছে ইন্ডিয়া না, এক নম্বরে চায়না, দুই নম্বরে হচ্ছে ইন্ডিয়া। এক নম্বর মনে করেন চায়না থেকে আমি ইম্পোর্ট করি এবং বাংলাদেশে আমি এক্সপোর্ট করি। চায়না থেকে ইম্পোর্ট করলাম আমি হচ্ছে $100 মিলিয়ন, আর বাংলাদেশ চায়না থেকে ইম্পোর্ট করলাম, আর চায়নাতে এক্সপোর্ট করলাম হচ্ছে মনে করেন আপনি $40 মিলিয়ন, ঠিক আছে, $40 মিলিয়ন। এখন এই কাউন্টার ট্রেড অনুযায়ী কি করব, আমরা চায়নাকে শুধু $60 মিলিয়ন কি করব, পে করব। কথাকে বোঝাতে পারতেছি? ট্রেড অফের মতো, ঠিক আছে, ট্রেড অফ অর্থাৎ মনে করেন আমি ভুটানে এক্সপোর্ট করি হচ্ছে $10 মিলিয়ন, ভুটান এক্সপোর্ট করি $10 মিলিয়ন, আর ভুটান থেকে আমি ইম্পোর্ট করি হচ্ছে আপনার $4 মিলিয়ন। তার মানে কি ভুটান আমাকে এখন কয় মিলিয়ন ডলার দেবে? $6 মিলিয়ন। অর্থাৎ এই আমদানি রপ্তানিতে আমি ব্যালেন্স করে আমি পেমেন্টটা পাবো, অথবা পেমেন্টটা আমি কি করব, অন্য কান্ট্রিকে প্রোভাইড করব। ঠিক আছে, যেমন আমরা আকুতে কি করে, আকুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে আকুতে বানটেন্ডে অ্যাড্রেস করে, এটাই করে না, যে আপনার কোন কোন জায়গায় আপনার কার কাছে এক্সপোর্ট করলো, কার কাছে রপ্তানি করলো, ব্যালেন্স করে কে কত পাবে সেটা তাকে হ্যাঁ সেটেল করলো। অর্থাৎ মিউচুয়াল এই যে সেটেলমেন্টটা করতেছেন, এটাই হচ্ছে আপনার প্রতি বাণিজ্য বলতেছে, অথবা এটাকে আমরা ডিফাইন করতেছি অ্যাজ এ কাউন্টার ট্রেড হিসেবে। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? হ্যাঁ বলেন। স্যার এটা কি স্যার যে ব্যালেন্স অফ পেমেন্টের ইস্যুটা কি এটা? না, এটা তো ব্যালেন্স অফ পেমেন্টের না, এটা হচ্ছে আপনার কি বলা যায় যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে কি করে আপনার এই যে 9টা কান্ট্রি, যে মেম্বার কান্ট্রির মধ্যে কি করে, আমি শ্রীলঙ্কা থেকে কত এক্সপোর্ট করলাম বা শ্রীলঙ্কা থেকে কত আমদানি করলাম, দুইটার যে আপনার যে এটা থাকবে না, এক্সপোর্ট ইম্পোর্টে মাইনাস করে, সেটা অনেকটা ওইটার মতো ব্যালেন্স অফ পেমেন্টের মতো না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি জাস্ট এই গ্যাপটা কত আছে সেটা আমি পেমেন্ট রিসিভ করব, অথবা পেমেন্ট আমি ওই কান্ট্রিকে প্রোভাইড করব, ওটা মতো না। ব্যালেন্স অফ পেমেন্ট ফিসক্যাল ইয়ার এটা সম্বন্ধে তো স্যার কিছু বলে নাই, এখানে শুধু বলছে আছে যে আপনার আমি কত ইম্পোর্ট করলাম, এক্সপোর্ট করলাম, এটা কিন্তু স্পেসিফিক কিন্তু বলে নাই যে 1 বছরের মধ্যে আর 6 মাসের মধ্যে, এখানে কিছু বলছে। এটা তো অ্যাকচুয়ালি সংজ্ঞা, ডেফিনেশন এটা বলবেন, ডেফিনেশনে বলবেন নিশ্চয়ই, এটা এক্সপার্টাইট করবে সার্কুলার দিয়ে সেটা। এখানে কিন্তু ওই সময় কিছু বলে নাই, এটা নিয়ে আমি আপনার কিছুই বলতে পারবো না যে 6 মাস হবে না 1 বছরের হবে, ঠিক আছে, এখান থেকে আপনার ওটা কিন্তু বলতে পারবো না। তারপর দেখেন ফরেন ওকে, তারপর দেখেন ফরেন কারেন্সি, এই জায়গায় কোনো কিছু বলার নাই, ফেরাতে বলছেন। তারপরে বাইং কন্ট্রাক্ট কি বলছে, বাইং কন্ট্রাক্ট হচ্ছে কোন পণ্য রপ্তানির উদ্দেশ্যে রপ্তানিকারক ও আমদানির মধ্যে স্বাক্ষরিত চুক্তি। দেখেন আচ্ছা, অন্য একটা থেকে আমার রিপিট হচ্ছে,
ওকে, বাইং কন্ট্রাক্ট হচ্ছে আপনার আমদানি অথবা রপ্তানির মধ্যে কমপ্লিট একটা বাইং কন্ট্রাক্টের ডেফিনেশনও সেম, আপনার ইভেন সেলিং কন্ট্রাক্টের ডেফিনেশন এখানে একই কথা বলছে, অর্থাৎ যে কন্ট্রাক্টে করতেছেন সেটাই হচ্ছে বাইং কন্ট্রাক্ট, অথবা আরেকজনের পার্সপেক্টিভ থেকে সেটা হচ্ছে সেলিং কন্ট্রাক্ট। আর স্পেশাল ডেভেলপমেন্ট সেক্টর গুলাকে এখানে হচ্ছে সরকার যেগুলাকে ডিফাইন করবে। সরকার মনে করতেছে, গভর্নমেন্ট মনে করতেছে যে এই খাতটার আপনার ফিউচার প্রসপেক্ট আছে, তো সরকার কি করতে পারে আপনার বিশেষ বিশেষ খাতগুলো, এটা কিন্তু কি করতে ফিক্স না, কিন্তু মনে করেন তুলা বলতে পারে, অথবা আপনার ধান বলতে পারে, আপনার গম বলতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট কি করবে বিশেষ আর্থিক বছরে অথবা আপনার এক্সপোর্ট পলিসিতে যে খাতগুলোকে ডিফাইন করে দেবে যে আগামী 3 বছর এটা আমার জন্য বা আগামী 2 বছর এটার জন্য আমার স্পেশাল কেয়ার পাবে, তখন সেটাই কি হবে আমার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট সেক্টর হিসেবে কাউন্ট হবে। এখন দেখেন স্পেশাল ডেভেলপমেন্ট সেক্টর হিসেবে ডিফাইন কেন করে, যে এটাতে আমার ফিউচার প্রসপেক্ট আছে, আমি যদি কিছুটা সুবিধা দিই, কি সুবিধা দিতে পারে, আপনার ট্যাক্স রিবেট দিতে পারে, ট্যাক্স হলিডে দিতে পারে, অর্থাৎ যেমন দেখেন চামড়া শিল্প ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট ঠিক করলো কি আগামী 5 বছর আপনার কি নেবেন, ট্যাক্স নেবেন, এটাও কি একটা হেল্প করা হলো ওই সেক্টরটা যাতে কি করতে পারে, গ্রো করতে পারে। আর এখন এটার জন্য কি হতে পারে, আপনার স্পেশাল ব্যাংকে বলতে পারে এই সেক্টরটা এত রেটে আপনি ফাইন্যান্সিং পাবে, যেখানে অন্যান্য প্রতিষ্ঠান 10% পায়, এই সেক্টর থেকে যারা কাজ করে তারা হচ্ছে 6% আপনার কি করবে, ফাইন্যান্সিং ব্যাংক থেকে পাবে। সো এই ধরনের হেল্প করার জন্য গভর্নমেন্ট কি করে, যে সেক্টরগুলোকে ডিফাইন করবে সেটাই হচ্ছে আমার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট সেক্টর হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার তো এটা? আচ্ছা, তারপর দেখেন মার্চেন্টিং ট্রেড, এটা একটু ইম্পর্টেন্ট, একটা মিনিট একটা মিনিট। ওকে, তো দেখেন তারপরে বলছে আপনার মার্চেন্টিং ট্রেড। ওকে, মার্চেন্টিং ট্রেডটা কি বলছে দেখেন, ভিন্ন একটি দেশ হতে পণ্য বা সেবা সংগ্রহ এবং উক্ত দেশ হতে পণ্য বা চালান বা সেবা সরাসরি তৃতীয় কোনো দেশে ক্রেতার নিকট সরবরাহ করা। অর্থাৎ কথাটা কি বলছে, মনে করেন আমি একটা প্রোডাক্ট কি করলাম আপনার শ্রীলঙ্কা থেকে বাই করছি, আমি কিন্তু কোন জায়গায় বসে আছি, আমি কিন্তু বাংলাদেশে বসে আছি, শ্রীলঙ্কা থেকে আমি একটা প্রোডাক্ট বাই করলাম এবং সেই প্রোডাক্টটা কি করলাম সরাসরি আমি কি করলাম আপনার দুবাই পাঠাই দিলাম, অথবা ইউএসএ আমি কি করলাম পাঠাই দিলাম, ঠিক আছে? অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু দেখেন যেমন কোনটা পর্যন্ত আমি বাংলাদেশের পোর্টে আসি না, এখানে বাংলাদেশে আসবে না, আমি কি করব আমার এক্সপোর্টটা আমি কি করব সরাসরি আপনার শ্রীলঙ্কা থেকে আমি কি করব আপনি ইউএসএ তে পাঠিয়ে দিলাম। ওকে, এইটা হচ্ছে আপনার মার্চেন্টিং ট্রেড। এখন মার্চেন্টিং ট্রেডের যে হচ্ছে আপনার এই জায়গা প্রফিটটা কি হবে, আপনার তাদের যে ইম্পোর্ট পেমেন্টটা করবে এবং এক্সপোর্ট পেমেন্টটা পাবে, এই দুইটা ডিফারেন্স হচ্ছে আপনার হচ্ছে তার জন্য প্রফিট, ঠিক আছে? আর এই মার্চেন্টিং ট্রেডের জন্য কোনো প্রকার আমাদের এক্সপি দেওয়া লাগতেছে না, এবং আমার যে ইনওয়ার্ড রেমিটেন্সটা আসতেছে এটাই হচ্ছে আমার জন্য এক্সপোর্ট হিসেবে কাউন্ট হচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? স্যার কাইন্ডলি প্রফিটটা আরেকবার বলবেন। প্রফিটটা কি, আমি যে মনে করেন শ্রীলঙ্কা থেকে আমি বাই করলাম না, শ্রীলঙ্কা থেকে প্রোডাক্টটা মনে করেন আমি $8 বাই করছি, $8, আবার সেই প্রোডাক্ট আমি কি করলাম ইউএসএ তে $10 আমি সেল করে দিচ্ছি, এবং যে সেল করলাম বা এক্সপোর্ট করলাম আমি কিন্তু সরাসরি কোন জায়গা থেকে আমি এক্সপোর্টটা করলাম বলেন তো? ওই শ্রীলঙ্কা থেকে আমি প্রোডাক্টটা
শ্রীলঙ্কা আমাদের বলেন। শ্রীলঙ্কা থেকে সরাসরি ইউএসএ, কারণ হচ্ছে আমরা মাঝে আমাদের কোনো পোর্টে নিলাম না, না সরাসরি না ওখানে সরাসরি আমি ওইখানে কি করলাম, শ্রীলঙ্কা থেকে এক্সপোর্ট করে দিছি। এক্সপোর্ট। জি জি হ্যাঁ, এখন দেখেন এই যে একটা আমাকে শ্রীলঙ্কাকে একটা কি ইম্পোর্ট পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করতে হবে না একটা জি স্যার। শ্রীলঙ্কাকে। আবার কি আমি ইউএসএ থেকে কি পাবো, আরেকটা কি পাবো, ইউএসএ থেকে আমি এক্সপোর্ট প্রসিড পাবো। এক্সপোর্ট প্রসিড পাবো। তো এই জায়গায় যে ট্রেডটা আমি করতেছি বাংলাদেশ থেকে, এই যে আমি শ্রীলঙ্কাকে পেমেন্ট করলাম ইম্পোর্ট পেমেন্ট, আর হচ্ছে আপনার ইউএসএ থেকে যে এক্সপোর্ট পেমেন্টটা পাচ্ছি এক্সপোর্ট প্রসিড, এই দুইটা ডিফারেন্স হচ্ছে কি আমার জন্য প্রফিট। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এই দুইটা এই ডিফারেন্স। ট্রেড কি আমাদের দেশে পারবি? হ্যাঁ আছে তো, আমাদের আছে তো, এই যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারও আছে, তা আমি গ্রুপে আপলোড করে দিব ক্লাসের পরে, সার্কুলার আছে এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। তারপরে দেখেন আমাদের এক্সপোর্ট পলিসিতে আপনার আমাদের এক্সপোর্ট পলিসিতে রপ্তানি হিসেবে কোনটা কোনটা কাউন্ট হবে, রপ্তানি হিসেবে প্রথমে যেটা কি বলতেছে, পণ্যের ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে আপনার সমুদ্র, স্থল বা আকাশ যে কোনো গুডস, আপনার প্রোডাক্ট হতে পারে, টেনজিবল প্রোডাক্ট হতে পারে বা ইনটেনজিবল প্রোডাক্ট হতে পারে, যে প্রোডাক্টটা বাংলাদেশের বাউন্ডারি পার হয়ে চলে যাচ্ছে সেটাই হচ্ছে আমার জন্য এক্সপোর্ট, এক নম্বরে। তারপর দুই নম্বর হচ্ছে সেবার ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড হতে অন্য কোন দেশের ভূখণ্ডে সেবা সরবরাহ। স্যার বাংলাদেশে এখানে অন্য যে কোনো মাধ্যম থেকে আপনার মনে হ্যাঁ অন্য যে কোনো মাধ্যমটা হচ্ছে, আমরা যেটা মনে করেন আমি যদি কি করি, একটা সফটওয়্যার একটা কি ইনটেনজিবল প্রোডাক্টের সফটওয়্যার, জি স্যার, সফটওয়্যার ইনটেনজিবল প্রোডাক্ট। এখন সফটওয়্যার আপনি কিভাবে পাঠাতে, ইলেকট্রনিক্স মাধ্যমে তো পাঠাতে পারি। এখন যেটা মনে করি কুরিয়ারের মাধ্যমে যদি পাঠাই, সেটাও কি একটা মাধ্যম হবে না? মানে একটা সিডির মাধ্যমে কুরিয়ার করে। হ্যাঁ, সিডির মাধ্যমে, বা সিডিটাই যে আমি মনে করেন ডিএচএল এ পাঠাই দিচ্ছি আমি একটা প্রোডাক্ট, ওইটাও কি হবে আমার জন্য এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, অন্য তারপর মাধ্যম দেখেন মানে কুরিয়ার কি মিন করছে এরকম কিছু? অন্য মাধ্যম বলতে দেখেন যে কোনো মাধ্যম হতে, ইন দ্য ফিউচারে যদি অন্য কোনো মাধ্যম আসে, যেমন আপনার ফেরাতে পড়ছেন না, ফেরাতে যে আপনার যে কোনো ফিজিক্যাল অথবা নন ফিজিক্যাল আপনার আইটেম, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা বলবে সেটাই হচ্ছে আমার জন্য কারেন্সি। এখন ফিজিক্যাল তো আমরা বুঝি কি, কয়েন, পয়সা, ডলার, এগুলো বুঝি। এটাকে ওই যে রাজীব, জি স্যার, ওইটাকে ওই সমুদ্র, স্থল, আকাশপথে ইলেকট্রনিক বা অন্য যে কোনো মাধ্যম আপনার মানে কুরিয়ার রিসিভ হইতে পারে, পোস্ট অফিসে হতে পারে। ওটা কুরিয়ারটা বলছিলাম স্যার। হ্যাঁ, কুরিয়ারেও তো শিপমেন্ট হয় না, পোস্ট অফিসে তো শিপমেন্ট হয়। সফটওয়্যার তো ই ডেলিভারিও হয় আমাদের। এই যে ইলেকট্রনিকে চলে আসছে। এই যে ইলেকট্রনিক স্যার যেটা বলছে ওইটাই মনে হচ্ছে স্যার। ওটাই হ্যাঁ, পোস্ট অফিস বা কুরিয়ারের ডিএচএল এগুলো। এবং আপনার মানে টাইম টু টাইম তো আরো তো আপনার ডেভেলপমেন্ট হবে, তাই না? ইমেলও তো দিতে পারে। আচ্ছা আপনি পড়েন, ঠিক আছে, আমি আছি, হ্যাঁ কানেক্টেড, ওকে আপনি পড়েন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশের ভূখণ্ড হতে অন্য কোন দেশের ভূখণ্ডে সেবা সরবরাহ। এখন যে বাংলাদেশে একজন কনসালটেন্সি হতে পারে, যে কনসালটেন্সি অথবা ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ার, অর্থাৎ বাংলাদেশে বসে বাংলাদেশের একজন ডাক্তার হচ্ছে আপনার বাইরের দেশে রোগী দেখলো, এই যে বাংলাদেশ থেকে আপনি কি করছেন, সার্ভিসটা সে কি করতেছে, আপনার প্রোভাইড করতেছে, এটাও কি হবে, আপনার এক্সপোর্ট হবে। ঠিক আছে, এটা এক্সপোর্ট হবে। এবং তারপর দেখেন অন্য কোন দেশের সেবা গ্রহীতার নিকট বাংলাদেশের ভূখণ্ড হতে সেবা সরবরাহ। অন্য কোন দেশের সেবা গ্রহীতার নিকট বাংলাদেশের ভূখণ্ড হতে সেবা সরবরাহ। এখন বাংলাদেশে এসে যদি আপনার মেডিকেল সার্ভিসটা নিল একজন রোগী, আফ্রিকার যে আপনার মনে করেন গুলশান বনানীতে অনেক আফ্রিকান থাকে,
ওইখানে। এখন সেই আফ্রিকানরা যদি আপনার যদি মনে করেন হচ্ছে সেই আফ্রিকানরা কোনো বাংলাদেশের মেডিকেল সার্ভিসটা নিল, চিকিৎসা করালো, সেটাও কি হবে আমার বাংলাদেশের জন্য আপনার এক্সপোর্ট হবে। ঠিক আছে, সার্ভিসটা লোকাল কারেন্সিতে নাই। এটা তো আপনার বাংলাদেশের এই যে বাংলাদেশের ভিতর থেকে, এটা কিন্তু কারেন্সির কথা কোনো জায়গায় বলে নাই, শুধু বলছে দেখেন এই জায়গায় কারেন্সির কথা আমি আনবো না, আমি শুধু এই ডেফিনেশনটা দিচ্ছি যে অন্য কোনো দেশের সেবা গ্রহীতা নিকে। ঠিক আছে, ডেফিনেশনই বলে দিচ্ছে যে আপনার সার্ভিসটা ফরেন কারেন্সিতে হবে, কারণ ডেফিনেশনটার অর্থ হচ্ছে যে কারেন্সিটা ফরেন কারেন্সিতে হবে, কারণ সে আফ্রিকা থেকে সার্ভিসটা নিচ্ছে অ্যাকচুয়ালি। না না, আফ্রিকাতে না তো, আফ্রিকার দেখেন গুলশান বনায় দেখেন, একটা মিনিট, বাট আফ্রিকা থেকে আসছে, আফ্রিকা থেকে তো আসছে, কিন্তু যে মেডিকেল সার্ভিসটা পেমেন্ট করতেছে তখন কি সে আপনার ওই মেডিকেলে যে টাকাটা দিচ্ছে, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে, বাট তার কারেন্সিটা কোথা থেকে আসছে? কারেন্সিটা তো কনভার্ট করে দিচ্ছে ওইটা থেকে, অ্যাকচুয়ালি তার রেমিটেন্সটা কনভার্ট করে এটা তো একটা ইনওয়ার্ড রেমিটেন্স হইছে না আপনার জন্য, ইনওয়ার্ড রেমিটেন্স হইছে না, এটাই হচ্ছে সেই পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে আমার কি এক্সপোর্ট। আবার ঠিক একই ভাবে দেখেন, আমি যখন আপনি যখন ইন্ডিয়াতে সেবা নিতে যান তখন ডলারটা কিনে, ডলারটা কি করেন আপনি ইন্ডিয়াতে, আপনি এক্সচেঞ্জ করে নিচ্ছেন না, আউটার রেমিটেন্স হচ্ছে না বাংলাদেশের জন্য, তারপর আমি ওখানে গিয়ে রুপি নিচ্ছি বা সামথিং, আউটার হচ্ছে বাংলাদেশ থেকে যাচ্ছে, তখন কি হচ্ছে ওটা আপনার জন্য কি হয়ে যাচ্ছে, ইম্পোর্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে প্রথমে ইম্পোর্টের ডেফিনিশনটা পড়ছি না, ওটা কি? ঠিক আছে, তারপর দেখেন, তারপর সিতে কি বলছে, বাংলাদেশে কোনো সেবা সরবরাহ করতে অন্য কোনো দেশে বাণিজ্যিক উপস্থিতির মাধ্যমে সেবা সরবরাহ, অর্থাৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান যদি কি করে আপনার ইউকে তে, ইউএসএ তে, ইভেন যে আপনার ইন্ডিয়াতে আপনার কি করে প্রাণ আপনার কি করতেছে, প্রাণ আপনার বিক্রি করতেছে না, প্রোডাক্ট বিক্রি করতেছে না, প্রোডাক্ট বিক্রি করতেছে, কিন্তু অন্য কোনো যদি সার্ভিস দেয় বিদেশে বসে, সেটাও কি হবে আপনার এক্সপোর্ট হিসেবে, এক্সপোর্ট হিসেবে কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে, আবার বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ডাক্তার যদি দুবাইতে আপনার চাকরি করতে চান মিডল ইস্টে আপনার ডাক্তার হিসেবে অথবা হিসেবে, তখন সেই সার্ভিসটা যে আপনার দিচ্ছে সেখানে, সেটা কি হবে এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন আপনার স্পেশাল যে ইকোনমিক জোন গুলাতে আছে, বেবজা, হাইটেক পার্ক অথবা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, এখন এইখানেও যদি আমি কি করি, আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠানে আপনার প্রোডাক্ট বা হচ্ছে গুডস এক্সপোর্ট করি বা সেল করি, এবং সেটা যদি আমার ফরেন কারেন্সিতে হয়, সেটা কি হবে আমার এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, সেটা কিন্তু এক্সপোর্ট হতে হলে অবশ্যই আমার কি করতে হবে, আপনার ফরেন কারেন্সিতে হতে হবে। ওকে, তারপরে কি হচ্ছে, তাহলে কি আচ্ছা ওটা যাওয়ার আগে তাহলে কি রপ্তানি ডেফিনেশনটা আমরা তো ক্লিয়ার না, রপ্তানি ডেফিনেশনটা? यस सर। আচ্ছা, তারপরে রপ্তানিকারক কে হচ্ছে, ঠিক একই ভাবে আমরা যেখানে পড়ছি আমদানিকারক, ঠিক একই ভাবে, হ্যাঁ প্লিজ বলেন। স্যার ওই যে ব্যবসা বা ইপিজিটি আমার ফরেন কারেন্সিতে না হলে লোকাল কারেন্সিতে হয়, সেটা কি সেটা আপনার এক্সপোর্ট সেটা হবে না, এটা সেটা হবে না। আর ওখানে তো কোনো কিছু লেখা নাই স্যার। কোনটা? ব্যবসা তো আলাদা, হাইটেক জি স্যার, জি স্যার, ডেফিনেশনের মধ্যে মানে কারেন্সিটা মেনশন করা নেই। আচ্ছা শুনেন, প্রথম হচ্ছে সার্ভিস যদি আপনার সরাসরি টাকা আসে, টাকা এখন ক্রেডিট হয় কোন একটা সার্ভিসের জন্য, সে কেউ ফ্রিল্যান্সিং এর কাজ করে, এখন যদি তার টাকা ক্রেডিট হয় সেটা এক্সপোর্ট হবে না, যদি ডলার ক্রেডিট হয় তাহলে যেহেতু সার্ভিস এক্সপোর্ট, কিন্তু টাকাটাও এক্সপোর্ট হবে যদি আমাদের জিএফটি তে একটা চাপা নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট, ওকে, বিদেশি কোনো ব্যাংক যদি বাংলাদেশে কোনো টাকা অ্যাকাউন্ট মেইনটেইন করে, মানে টাকা যদি কোনো নষ্ট অ্যাকাউন্ট মেইনটেইন করে, ধরেন কথার কথা, টাকা যদি কোনো নষ্ট অ্যাকাউন্ট মেইনটেইন করে,
তাহলে এই টাকাটা সে বিদেশি ব্যাংক নিশ্চয়ই তার সোর্স অফ ফাংশন, তাই না? মানে বাংলাদেশ বিদেশি কোন একটা ব্যাংক, আপনি যেমন একটা নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করেন বিদেশি ব্যাংকের সাথে দেশের বাইরে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, সিমিলারলি ওটা কোথা থেকে আসবে? হয়তো এক্সপোর্ট অথবা রেমিটেন্স থেকে। নাও বাংলাদেশের ভিতরে বিদেশি যদি কোনো ব্যাংক একটা নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করে, টাকায় নষ্ট অ্যাকাউন্ট, সে আপনি স্ট্যান্ডার্ড ব্যাংকে আছেন, এখন বিদেশি একটা ব্যাংক একটা নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করছে টাকা, ওই টাকা এখন যদি ডেবিট হয় তাহলে সেটা এক্সপোর্ট হবে। ওকে, জি স্যার, ওকে। ওই টাকা এখন যদি ডেবিট হয়, কিন্তু এমনিতে যদি হয়, যে মনে করেন যে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ করে কেউ, এখন টাকা ক্রেডিট হচ্ছে, নট এনআরটি, নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট না, নরমাল অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে একটা কারেন্ট, একটা সেভিংস, এটা এক্সপোর্ট না, এটা এক্সপোর্টে এটা কাউন্ট হবে না, কারণ এটা এগেইনস্ট আমার এই আর কি। আই থিংক আপনারা অ্যানসারটা পেয়েছেন না? স্যার এখানে টাকা অ্যাকাউন্ট মেইনটেইন করে, ফ্রিল্যান্সার টাকা অ্যাকাউন্ট মেইনটেইন করে, বাট ডলার আসে সেটা কনভার্ট হয়ে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেক্ষেত্রে তো এক্সপোর্ট হবে স্যার না? হ্যাঁ, এখন যেটা ডলার হয়ে আসছে আমার কাছে সুইফটে, জি স্যার, কোনো মেকানিজম পেপাল দিয়ে পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি যে পেমেন্ট যেটা আপনার যেটা সার্ভিসের জন্য এটা 5000 পর্যন্ত অ্যালাউ করছে না, এখন ডলার যেটা ক্রেডিট হয়ে আসছে ওইটা এক্সপোর্ট হবে, তাই এটা তো ডলার হয়ে আসছে, রাইট? তোমার নষ্ট তো এটা হিট করছে স্যার। জি, নষ্ট হিট করছে, নষ্ট করে ডলার এফসি মেইনটেইন করে না বলে আমি কনভার্ট করে টাকা অ্যাকাউন্টে করে না বলে আপনার সাথে সে আপনার ওইতে পেপাল দিয়ে আপনাকে নষ্ট ক্রেডিট হয়েছে, ও যদি এফসি থাকে তাহলে এফসি তে সরাসরি জমা হইতো, রাইট? এইটা ব্যাকআপে আপনি তাকে আবার টাকা দিচ্ছেন, এটা তো এক্সপোর্ট অবশ্যই, কারণ তার এগেইনস্ট তো ডলার আছে। রাইট স্যার, জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে দেখেন রপ্তানিকারক কি আমদানিকারক যেভাবে আমরা ডিফাইন করছি যে আপনার আমদানি এবং রপ্তানিকারক ইংল্যান্ডের আদেশ 2023 অনুযায়ী যারা আমদানিকারক হিসেবে নিবন্ধিত হয়েছে, ঠিক একইভাবে যারা রপ্তানিকারক হিসেবে নিবন্ধিত হতে পারে, ঠিক একইভাবে প্রতিষ্ঠান, ব্যক্তি বা গ্রুপ অফ পিপল, তারা কি হবে আপনার এই আইন অনুযায়ী রপ্তানিকারক হিসেবে ডিফাইন হবে। ওকে, তারপরে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত, ঠিক আছে, হাইস্ট আপনার সার্ভিস হাইস্ট হিসেবে যারা না কি করে সেক্টরগুলো কি গভর্নমেন্ট যেগুলোকে ডিফাইন করবে যে হাইস্ট প্রিফারেন্স সেক্টর হিসেবে, যেটা আমার কাছে বলবে আপনার এই অ্যাপেন্ডিক্সে বা লিস্টে, সেটাই আমার কাছে হবে কি হাইস্ট প্রিফারেন্স সেক্টর হিসেবে কাউন্ট হবে। আর সেবা এটা দরকার পড়বে না, সেবা ডেফিনেশন, কিন্তু এটা এখন আরেকটা নতুন ডেফিনেশন অ্যাড করছে আপনার এই এক্সপোর্ট পলিসি, সেটা হচ্ছে সার্কুলার ইকোনমি। ওকে, সার্কুলার ইকোনমি হচ্ছে কি আপনার যে সাস্টেইনেবল ইকোনমি সেটা ইনশিওর করার জন্য। এখন সেটা কিভাবে ইনশিওর করবেন যে আপনার যে আমাদের যে রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে, সেটা যতটা সম্ভব কম ব্যবহার করে এবং আমরা যে উপকরণগুলো ইউজ করি প্লাস্টিক অথবা অন্য যে কোনো কিছু, সেটা আবার রিইউজ করে রিসাইকেল করে ব্যবহার করে দূষণ কমানো এবং হচ্ছে সাস্টেইনেবল বিজনেস যাতে এস্টাবলিশ করতে পারি, এইটাকে আপনার ডিফাইন করছে এক্সপোর্ট পলিসিতে হচ্ছে আপনার সার্কুলার ইকোনমি। ঠিক আছে, অর্থাৎ প্রোডাক্টটা আপনি ভূগর্ভ থেকে উঠাইছেন, ইউজ করছেন, আর সেটাকে আবার ইউজ করতেছেন এবং কার্বন এমিশন কমাচ্ছেন বা যা যা করতেছেন, এটা খুব বেশি না। এটা কি বুঝতে পারছেন কিনা? খুব কঠিন কিছু না কিন্তু এটা। ওকে, হ্যাঁ, সার্কুলার ইকোনমি একটা एग्जांपल হচ্ছে আপনার মনে করেন সার্কুলার ইকোনমিতে অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে রিডিউস, একটা হচ্ছে রিইউজ, রাইট, রিসাইক্লিং। আমাদের যে প্লাস্টিকগুলো আছে না, এই যেগুলোতে আমরা প্লাস্টিক জাতীয় যে আপনার যে পণ্যগুলো আছে আপনার, মানে যেগুলোতে প্লাস্টিকের ব্যবহার হয়, টুকারে দেখবেন রাত্রেবেলা প্লাস্টিকগুলো টুকে তারা কি করে, তারা আবার কি করে, তারা সেগুলোকে প্রসেস করে তারা আবার নতুন কি করে, এগুলো কিন্তু এক্সপোর্ট হয় আপনার প্লাস্টিক প্যাকেজিং ইন্ডাস্ট্রি। ওকে, তো এখন যেটা হয়েছে প্লাস্টিক গুলো তারা কিন্তু রিইউজ করে তারা নতুন প্রোডাক্টে তারা কি করে কনভার্ট করে, সেগুলাকে তারা এইগুলাকে পুরোটাকে তারা কি করে, তারা হিট করে না, তারা নতুন একটা প্রোডাক্ট তৈরি করে, অনেক প্রোডাক্টকে তারা রিসাইক্লিং করে
নতুন একটা প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে সেটা বলতেছে এই জাতীয় সেক্টর গুলোকে বলা হচ্ছে এই যে এই সকল প্রোডাক্ট বেস এই সকল সার্ভিস বেস যে সকল আপনার ইকোনমি গড়ে উঠছে সেগুলো সার্কুলার ইকোনমি বলা হচ্ছে ওকে এবং ঠিক আছে পেট বোতলটা স্যার প্লাস্টিকের বোতল পেট বোতলটা স্যার এটা ইয়ে ওই বলতে যাচ্ছিলাম বাট নামটা মনে পড়তেছে না এগুলো বেশিরভাগ এক্সপোর্ট হয় আপনার আর এখানে সেল কন্ট্রাক্টটা আগের মতোই, আর হচ্ছে সুগন্ধি চাল দেখেন গভর্নমেন্ট যেটাকে ডিফাইন করবে। আর হালকা প্রকৌশল পণ্য বলতে হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রণালয় যেগুলাকে আপনার হালকা প্রকৌশলের পণ্য হিসেবে ডিফাইন করবে, সেই অনুযায়ী হচ্ছে আমার সেই প্রোডাক্টগুলা এক্সপোর্ট পলিসিতে হালকা প্রকৌশল পণ্য হিসেবে কাউন্ট হবে। যেমন আপনার জাহাজ, ছোট জাহাজ তৈরি বা হচ্ছে আপনার ছোট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলো হচ্ছে হালকা প্রকৌশল পণ্য হিসেবে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে স্যার, এখানে এই পর্যন্ত ছিল হচ্ছে ডেফিনেশন চ্যাপ্টার 4 এ। স্যার চ্যাপ্টার 4 পর্যন্ত ডেফিনেশন ছিল, আর চ্যাপ্টার 5 এ হচ্ছে কিছু রপ্তানি সাধারণ নিয়মাবলী দিছে, যে পণ্য রপ্তানিতে প্রতিপালনীয় বিধিবিধান, অর্থাৎ আপনার কোনটা নিষিদ্ধ পণ্য, স্পেশাল পণ্য, সেই অনুযায়ী পণ্যগুলো রপ্তানি করার জন্য। তারপরে 5.2 এ যেটা নতুন অ্যাড করছে একটা সহজভাবে সবাইকে দেখানোর জন্য, যে রপ্তানি প্রক্রিয়ার একটা বেসিক ধাপ কি কি ধাপ হতে পারে রপ্তানি প্রক্রিয়া, এগুলো নতুন অ্যাড করছে। যে প্রথমেই আপনার কি করছে, যেমন দেখেন যে আপনার চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টার এবং এক্সপোর্টার থেকে একটা ইআরসি সার্টিফিকেট সংগ্রহ করা, বাজার অ্যানালাইসিস করা এবং আপনার কাস্টমারের ডিমান্ড অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী পণ্যটা তৈরি করা। তারপর হচ্ছে আপনার ক্রেতার সাথে একটা কন্ট্রাক্ট করা, সেল কন্ট্রাক্ট করা। তারপর ব্যাংকে এলসি ইস্যু এবং ব্যাংকের সাথে হচ্ছে ফাইন্যান্সিং আলোচনা করা, র মেটেরিয়ালস কালেক্ট করা এবং ক্রেতা এবং যাবতীয় যে ডকুমেন্টেশন গুলো আছে, আপনার সার্টিফিকেট অফ অরিজিন এবং রুলস অফ অরিজিন, যে সার্টিফিকেশনটা ঠিক মতো করা বাংলাদেশে, যেটা একটা বেনিফিট হয়। এবং তারপর হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং এর পরিবহন এজেন্টের সাথে আলোচনা, তারপর কাস্টমার্সকে জমা দেওয়া, প্রি অন বোর্ড দেওয়া এবং এক্সপোর্ট করে আপনার নথি প্রেরণ করা। তারপরে রপ্তানি প্রত্যবের সময় লাস্টে হচ্ছে কি প্রফিট রিয়ালাইজেশন সার্টিফিকেটটা কি করা আপনার ব্যাংক থেকে, এডি থেকে হচ্ছে কালেক্ট করা। জাস্ট এই 14টা ধাপ আমার এক্সপোর্ট পলিসিটাতে আপনি অ্যাড করছেন, যে একটা বেসিক ধাপ কি কি হতে পারে এটা দেখানোর জন্য। দেখছেন এটা সবাই? জি জি আচ্ছা, নাইস জিনিস দিয়েছে। এটা একটা ভালো জিনিস দিচ্ছে, যে বেসিক এই ধাপ অনুসরণ করে এক্সপোর্ট করতে এটা। পরীক্ষা তো এখন তো অনেক দেরি, অনেক দেরি। এগুলো তো আপনারা এমনিতেই পারবেন, ব্যাংকে জব করতেছেন যদি আসে, ঠিক আছে, যদি আসে। আর এখান থেকে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাম্পলটা গুরুত্বপূর্ণ। স্যাম্পলের ডেফিনেশনটা আমরা পড়ছিলাম, যে আপনি কি করতে পারবেন না, কমার্শিয়াল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন না। এখন দেখেন, আমি যদি স্যাম্পল পাঠাতে চাই তাহলে কোনটা আমি পাঠাতে পারবো না। প্রথমে হচ্ছে আপনার নিষিদ্ধ তালিকা বহির্ভূত সকল পণ্য, অর্থাৎ যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো বাদে যে কোনো পণ্য আমি বাংলাদেশ থেকে স্যাম্পল হিসেবে পাঠাতে পারবো, ফার্স্ট ওয়ান। তারপর সেকেন্ড ওয়ানে যেটা বলছে, আমি স্যাম্পল হিসেবে কত মূল্যের পাঠাতে পারবো। সেকেন্ড ওয়ানে হচ্ছে যে আপনার এফওবি ভ্যালু আছে, সেটা হচ্ছে কি আপনি ইয়ারলি সর্বোচ্চ 10,000 মার্কিন ডলার পাঠাতে পারবেন। এটা হচ্ছে ওষুধ ব্যতীত, অর্থাৎ মেডিসিন বাদে আপনি সর্বোচ্চ 10,000 পর্যন্ত ইয়ারলি আপনি কি করতে পারবেন, আপনি স্যাম্পল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন আপনার যে এফওবি ভ্যালু আছে। কিন্তু আপনি দেখেন এটা কি একটা প্রতিষ্ঠানকে না ইয়ারলি আমি যে বিজনেস করি, এটা বিভিন্ন পার্টি অনুযায়ী, ঠিক আছে, পার্টি অনুযায়ী। তারপর দেখেন, এখন যে আপনি ওকে প্লিজ ওকে
তারপর দেখেন আরেকটা যেটা হচ্ছে, আপনি যদি ওষুধ রপ্তানি করতে চান, ঠিক আছে, ওষুধের ক্ষেত্রে পরের এই যে ই নাম্বারটা, ই হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে ফর দ্য মেডিসিন। এখন প্রথমটাই বলতেছে আপনি এলসি না করে, ঠিক আছে, এলসি না করে যে কোনো রেজিস্টার্ড এক্সপোর্টার, যে কোনো রেজিস্টার্ড এক্সপোর্টার, ঠিক আছে, যারা হচ্ছে স্পেশালি অ্যাসোসিয়েশনের সদস্য, তারা এক বছরে সর্বোচ্চ 70,000 মার্কিন ডলার পর্যন্ত কি করতে পারবে, মেডিসিন স্যাম্পল হিসাবে আপনার এক্সপোর্ট করতে পারবে। এখানে কি, এখানে দেখেন দুটা জিনিস। এক, এখানে বলছে কি এলসি ব্যতি রেখে, কিন্তু এলসি খুলতেছে না, কিন্তু এলসি খোলে নাই, এক নাম্বার। দুই, রেজিস্টার্ড এক্সপোর্টার যে রেজিস্ট্রেশন করছে আপনার রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে, তারা বছরে ইয়ারলি, এক বছরে কিন্তু এক বছরে সর্বোচ্চ 70,000 মার্কিন ডলার পর্যন্ত তারা কি করতে পারে, মেডিসিন আপনার অ্যাজ এ স্যাম্পল হিসেবে পাঠাতে পারবে। আর পরেরটা হচ্ছে আপনি দেখেন, যদি এলসির এগেইনস্ট হয়, এলসির এগেইনস্ট, ঠিক আছে, যে একটা এলসির এগেইনস্ট সেই স্যাম্পল পাঠাবে, সেই এলসি ভ্যালুর 10% অথবা সর্বোচ্চ 15,000, অর্থাৎ যেটা কম সেটাই পাঠাতে পারবে। মনে করেন আপনার 1 লাখ, আপনার যদি 1 লাখ ডলারের একটা এলসি খোলেন, সেক্ষেত্রে 10% কত হবে, 10,000 হয় না? 10% 10,000 হয়। এখন আপনি কত পার্সেন্ট, তাহলে কত টাকার আপনি স্যাম্পল পাঠাতে পারবেন, 10,000 পাঠাতে পারবেন। অর্থাৎ যেটা কম আছে সেটাই মূল্যে কি করতে পারবেন, আপনি স্যাম্পল হিসেবে পাঠাতে পারবেন। তবে পরের লাইনটা কি বলছে, পরের লাইনটা বলছে কি, যদি বাংলাদেশ ব্যাংক মনে করে, যে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে আমি কোন একটা দেশে আমার মার্কেটটাকে এক্সপান্ড করার জন্য এখানে আমার বেশি মূল্যের স্যাম্পল পাঠাইতে হবে, তখন কি করতে পারে বাংলাদেশ ব্যাংক, আমার কি করতে পারে, এটা সীমাটা বাড়াইতে পারে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের এটা অধিকারটা আছে। আর তারপর হচ্ছে, আর যদি আপনি দেখেন পরেরটা হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস কি করতে পারবে, বছরে সর্বোচ্চ 30,000 মার্কিন ডলার পর্যন্ত হচ্ছে এক্সপোর্ট আপনার এজ এ স্যাম্পল হিসেবে পাঠাতে পারবে। আর চামড়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ 20,000 ডলার মূল্যের কি করতে পারবে, আপনার স্যাম্পল হিসেবে এক্সপোর্ট করতে পারবে। ওকে, আর তারপর হচ্ছে, আর যারা আপনার বন্ডেড কাস্টমস এর অধীনে আছে, হীরা ব্যবসায়ী যারা আছে, হীরা বন্ডেড কমিশনের হতে লাইসেন্স প্রাপ্ত হীরা যদি আপনার স্যাম্পল হিসেবে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে, সর্বোচ্চ পাঠাতে পারবে ইয়ারলি 60,000 মার্কিন ডলার পর্যন্ত কাঠ এবং পলিশড হীরা তারা পাঠাতে পারবে। আর যদি মনে করে সেই স্যাম্পলটা সেল করে দেয়, যত টাকা আপনার, যত মূল্যের হীরা বাংলাদেশ থেকে তারা আপনার স্যাম্পল হিসেবে পাঠিয়েছিল, ঠিক তত মূল্য কি হবে, বাংলাদেশে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সে অ্যামাউন্ট কি করতে হবে, বাংলাদেশে আসতে হবে। ঠিক আছে, এগুলো মনে থাকবে না আপনাদের। এই যে গার্মেন্টস এর ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 30,000 মার্কিন ডলার, আর লেদারের ক্ষেত্রে সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার ইয়ারলি, আর কাঠ এবং পলিশড হীরার ক্ষেত্রে হচ্ছে আপনার বার্ষিক হচ্ছে ইয়ারলি হচ্ছে 60,000 মার্কিন ডলার। আর যদি আপনি সেল করে দেন, তখন কি করতে হবে, যত মূল্যের আপনি সেল করছেন ঠিক তত মূল্য অবশ্যই আপনি কি করতে হবে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে। কিন্তু এর আপনি কিন্তু কম কিন্তু আসতে পারবেন না, যে এখানে কিন্তু বলে দিচ্ছে না 60,000 ডলার না, মনে করেন আপনি 40,000 ডলারের হীরা আপনি কি করছেন, আপনি কি করছেন, বাইরের দেশে নিয়েছেন ফর এক্সিবিশনের জন্য। এখন আপনি বাংলাদেশে কিন্তু কি করবেন, ওইখানে কি করলো, আপনার সেই হীরাটা সেল হয়ে গেল এক্সিবিশনে 40,000 আপনি সেল হয়ে গেল। এখন কিন্তু কি করতে পারবেন না, আপনি 40,000 ডলারের কম ভ্যালু টাকা আপনি বাংলাদেশে আনতে পারবেন না। 40,000 ডলারের হীরা নিছেন কাঠের পলিশড এক্সিবিশনের জন্য, আপনাকে বাংলাদেশে 40,000 ডলারের আপনার কি করতে হবে, ভ্যালু টাকা কি করতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে। এর কম আপনি নিয়ে আসতে পারবেন না। আর 60,000 জি বলেন, বিল অফ এক্সপোর্টে যদি এখানে 60,000 শো করে, কিন্তু যেহেতু হীরা বা এই ধরনের পণ্য দেখা যায় অনেক সময় অকশনে বা অনেক হাই প্রাইসে সেল হয়, এখন আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন দেখেন একটা জিনিস বলছে,
আপনি বেশির ক্ষেত্রে কিন্তু বলেন না, কিন্তু জাস্ট একটা বলছে যে প্রত্যাশিত অর্থের পরিমাণ নমুনা হিসেবে প্রেরিত মূল্যের কম হতে পারবে না। কথাটা বুঝতে পারছেন যে প্রত্যাশিত অর্থের পরিমাণ নমুনা হিসেবে প্রেরিত মূল্যের কম হতে পারবে না। এখানে কিন্তু বলে নাই যে বেশি আনতে পারবেন না, সেটা কিন্তু বলে নাই, কিন্তু বলছে যে আপনি যে মূল্যের নিয়ে গেছে সেই মূল্যের মধ্যে আনতে হবে, এর মূল্য কম আনতে পারবেন না। প্রত্যাশিত অর্থের পরিমাণ কি হবে না, কম হতে পারবে না। কিন্তু এখানে কিন্তু বলে নাই যে বেশি হতে পারবে কিনা, বলে নাই। কিন্তু বেশি হলে তো সমস্যা নাই, কিন্তু ওটা তো বলে নাই, যেহেতু আমরা ওটা নিয়ে বুঝেই নিচ্ছি যে বেশি হতে পারবে, কিন্তু প্রত্যাশিত অর্থের পরিমাণ যেহেতু বলেই দিচ্ছে যে নমুনা হিসেবে প্রেরিত মূল্যের কম হতে পারে, অর্থাৎ 60,000 পাঠাচ্ছেন মানে 60,000 বেশি যদি আনতে পারেন এই জায়গায় এই ডেফিনেশন জানতে পারবেন, বাট আপনি কম আনতে পারবেন না, বাংলাদেশে কম টাকা আনতে পারবেন না। ক্লিয়ার কি এটা? ক্লিয়ার স্যার। আগের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হবে। কোনটা মেডিসিনের ক্ষেত্রে বলা হচ্ছে যদি এলসি এর মাধ্যমে আমরা করি সেক্ষেত্রে 10% বা 50,000 ইউএসডি যেটা কম ভ্যালু সেটা আপনি পাঠাতে পারবেন, সেটা আপনি ক্ষেত্রে আমি কি ওভারশিপমেন্ট করতে পারবো? আমার এলসি তে যে ভ্যালু ছিল বা যে কোয়ান্টিটি ছিল এর বাইরে আমি কি বেশি শিপমেন্ট করতে পারবো সেক্ষেত্রে? এটাকে এলসির সাথে রিলেটেড, এটা তো আমি জাস্ট স্যাম্পল ওখানে তো এলসির সাথে আমি কি স্যাম্পল একসাথে যাবে এরকম কি সেটা? এটা হচ্ছে স্যার আমাদের তো যে এক্সপোর্টটা আমরা করছি স্যাম্পল হিসেবে মেডিসিন যেটা পাঠাচ্ছি, যেটা কম ভ্যালু সেটা তো আমরা পাঠাচ্ছি। এখন যেটা আমরা কোশ্চেনটা হচ্ছে যে ওভারশিপমেন্ট আমি করতে পারবো কিনা ওষুধ, মানে স্যাম্পল না স্যার, মেইন শিপমেন্ট এলসি ভ্যালুর চেয়ে বেশি করা যায়। কিসের ওভারশিপমেন্ট? যেমন স্যার হচ্ছে $1,00,000 হচ্ছে আমার একটা মেডিসিনের একটা এলসি আসছে $1,00,000, আমি এখন স্যাম্পল হিসেবে এইটা অনুযায়ী আমি তো সর্বোচ্চ $10,000 হচ্ছে আমি স্যাম্পল পাঠাইতে পারবো। এখন ওনার যেটা কোশ্চেন হচ্ছে এখন আমি শিপমেন্টটা করব $1,00,000 বেশি শিপমেন্টটা করতে পারবো, এটাই আপনার কোশ্চেন না? হ্যাঁ, কোয়ান্টিটি চেঞ্জ হবে না? জি স্যার। $1,00,000 বেশি যাবে কেন? কারণ ছাড়া, মানে এটা কোয়ান্টিটি তো চেঞ্জ করতে হবে প্রথমে। উইদাউট কোয়ান্টিটি চেঞ্জ যদি টলারেন্স থাকে সেই টলারেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, অতিরিক্ত যেতে পারবে। কিন্তু যদি কোনো টলারেন্স না থাকে, মানে যদি কোয়ান্টিটি পরিবর্তন না হয়, তাহলে তো এটা বেশি করা যাবে না। জি স্যার। তো সুযোগ নেই, কারণ আমাদের যে ফেরা যে এভিডিতে ফেরাতে কি বলা হয়েছে, আমাদের দেশ থেকে যা যাবে তা আসতে হবে। আমাদের দেশ থেকে যে $1,00,000 যদি গুডস যায়, $1,00,000 পেমেন্ট আসতে হবে। আবার আমি যা আনবো তার পেমেন্ট দিতে হবে, কারণ আমি গুডসে যদি পাঠাই $1,00,000 পেমেন্ট আমি $1,10,000 কিভাবে আনবো? রাদার তো আন্ডারটন হতে পারে, ওভারটন তো কখনো হতে পারে না। ওভারটন যদি অ্যাকসেন্ট হয় তাহলে ডিসক্রিপেন্ট। ওভারড্রন যদি এক্সটেন্টিভ হয় যে আপনি $1,00,000 এর জায়গায় যদি $1,01 পাঠাইছেন অ্যাকর্ডিং টু ইউসিবি 6 এর ডিসক্রিপেন্ট, কিন্তু আন্ডারড্রন কিন্তু আপ টু 5% উইথ ফুল শিপমেন্ট 5% নিতে অ্যালাউ করা আছে আপনার। ওভারড্রন কখনো হতে পারবে না, আন্ডারড্রন হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, বাট কখনো ওভারড্রন হতে পারে না। জি স্যার। ঠিক আছে। আর স্যাম্পলের জন্য তো কোনো পেমেন্ট আসা দরকার নেই, স্যাম্পল তো এটা একটা নো কমার্শিয়াল ভ্যালু। এটা স্যার এলসির সাথে গেলেও সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই স্যার নাকি? না স্যাম্পল, হ্যাঁ এলসির সাথে আমার $1,00,000 এলসির সাথে আরো $10,000 স্যাম্পল এলসিতে যদি হয় তাহলে আপনি স্যাম্পল পাঠাতে পারবেন। এলসি যত স্যাম্পল ডিসক্রিপেন্ট ধরবে সে, যদি যখন ডকুমেন্ট তৈরি করবেন যদি বলেন যে স্যাম্পল হিসেবে পাঠাইছি হচ্ছে আপনার ফ্রি, হ্যাঁ ফ্রি অফ চার্জ পাঠাইছি হচ্ছে কি যে আপনার $10,000 এর ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হবে, সেটা আপনাকে আলাদা পাঠাতে হবে, নট ফর শিপমেন্ট। আলাদা শিপমেন্ট, এটা তো ইম্পোর্ট না বা এক্সপোর্ট না, এটার এগেইনস্টে কোনো আইএমপি ইস্যু হচ্ছে না, এটা কিছু হবে না, কোনো এক্সপি হবে না, কিছু হবে না, এটা জাস্ট স্যাম্পল বেসিস আর কিছু না। এটা এগেইনস্ট কোনো এক্সপি হবে না, কোনো বিল অফ এক্সপোর্ট হবে না, কিছু হবে না। এলসির সাথে যাবে না স্যার, এলসি শিপমেন্টের সাথে না। আগে তো আপনার স্যাম্পল অ্যাপ্রুভ হবে, তারপরে না আপনি এলসি পাবেন।
আপনার স্যাম্পল আলাদা কপি না হয় তাহলে তো এলসি পাবেন না। এটা রাইট রাইট, এটা আলাদা যাবে, আলাদা যাবে। আচ্ছা ঠিক আছে, সামনে যান। ওকে স্যার টাইমের দিকে স্যার একটু খেয়াল করলে করতেছি নাকি? না না স্যার, আজকে কি আমরা স্যার আজকে কি আমরা 10:30 পর্যন্ত রাখবো? 10:30 পর্যন্ত? আচ্ছা, এতটুকু শেষ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই যে এ পর্যন্ত যে প্রমোশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার যে কোনো মূল্য বা ওজন এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্রোশিয়ার, ব্রোস্টার বা লিফটারের ক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট করে দেয় নাই কত কেজি ব্রোশিয়ার বা পোস্টার আপনি পাঠাতে পারবেন। ওকে, আর তারপর হচ্ছে 2000 বা সমমূল্যের পরিমাণ, এইটা আপনার গিফট হিসেবে কি হবে আপনার কাউন্ট হবে। কিন্তু বাংলাদেশের বাইরে ভ্রমণকারী ব্যক্তির আপনার যে বৈধ প্যাকেজ এটা কি হবে না, আপনার সেটা হবে না, এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে না। আর সরকারের ত্রাণ সামগ্রী প্রেরিত বা পণ্য সামগ্রী কি হবে না, এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, এতটুকু ছিল। আর যেটা হচ্ছে 2 মিনিটে ছিল, যেটা হচ্ছে আপনার আপনি যদি অতিরিক্ত বেশি আপনি কি করেন, সংখ্যার বেশি নৌ আপনি প্রেরণ করেন, কাস্টমস কি করবে ওটা রেখে দিবে। কাস্টমস থেকে আপনার যে কোনো শাস্তির ব্যবস্থা করতে পারে। আর রপ্তানি শিথিল করার ক্ষমতা একমাত্র কার আছে? সরকারের আছে। এবং রপ্তানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? সরকারের আছে। এটা এগুলো মনে থাকবে না, ছোট্ট জিনিস এগুলো কিন্তু। শিথিল করার ক্ষমতা আর হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষমতা। ওকে, তাহলে কি করি আমরা আজকে এই পর্যন্ত তাহলে রাখি, তাহলে এই পর্যন্ত স্যার। ঠিক আছে, জি জি জি। তাহলে কিন্তু আজকে কোনো বাকি আর বাকিটা আগামীকালকে নেবেন। আগামীকালকে রাজীব, আগামীকালকে শেষ করে দেন। হ্যাঁ, মডেল আচ্ছা, আগামীকালকে ঠিক একইভাবে হচ্ছে আপনার 8:30টার দিকে। ওকে, খুব বেশি কিছু নাই কিন্তু আপনার কালকে হয়তো আর 1 ঘন্টার মতো লাগবে। ওকে, খুব বেশি কিছু না, মূল জিনিস আমার শেষ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে থাকছেন। তোফাল স্যারকে ধন্যবাদ, স্যার কষ্ট করে জয়েন করছে। তবে কালকে হচ্ছে আপনারা আবার 8:30টায় তাহলে দেখা হচ্ছে কালকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।